বৃষ্টির মধ্যে শুটিং চলছে। হঠাৎ করে স্টেজের মধ্যে একজন খুনি সবার সামনে খুনটা করলই বা কি করে? অন্তত ক্যামেরায় তো ধরা পড়বে যে কে খুনটা করেছে। তবুও খুনিকে ধরাই এখানে প্রায় অসম্ভব। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম তারকার মৃত্যু। গল্পটি লিখেছেন মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। গল্প পাঠে রয়েছে কৌশিক, চন্দন, প্রীতম আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। শীতের রাত, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে জোর হাওয়া। ঘরের বাইরে পা দেওয়া অসম্ভব। ঢং ঢং করে 11টায় একটু আগেই বেজে গেল জুবলি স্টুডিওর পেটা ঘড়িটায়। গঙ্গারাম রাতে স্টুডিওর চারিদিকে পাহারা দিত। শীতে কাঁপতে কাঁপতে ঘরের দারোয়ান বাহাদুরের কাছে এসে বলল, এরকম রাত আমার 14 পুরুষে দেখেনি। মানুষ মারার রাত আছে। তুমি ফটো কেন খুলে রেখেছো কেন বাহাদুর? বাহাদুরের অবস্থা তখন তার এক চুলো সরেস ছিল না। বৃষ্টি থেকে মাথা বাঁচিয়ে সে নিজের ছোট ঘরটার ছাঁচের আড়ালে দাঁড়িয়েছিল। ঈষৎ রুষ্টকণ্ঠে বলল, না খুলে রেখে উপায় কি? শেখরবাবু রাত অবধি কাজ করছেন। বাইরে থেকে একটা মোটর চারিদিকে জল ছিটাতে ছিটাতে ফটকের ভেতরে এসে ঢুকলো। গাড়ির ভেতর থেকে সুন্দর এক নারী মুখ বার করে বাইরের দিকে ঝুঁকে বলল, বাহাদুর নাকি? কেউ আছে এখন স্টুডিওতে? বাহাদুর সোজা হয়ে লম্বা একটা সেলাম ঠুকে উত্তর দিল, শেখরবাবু একা কাজ করছেন হুজুর, গাড়ি ভেতরেই নিয়ে যান। যা রাত্রির, একা ঢুকতেও যেন ভয় করে। কিন্তু এমন পুরা ছাই ভুল। কাল যে নাগরমল বাবুর কাছে একটা নতুন পার্ট বলতে হবে তা একেবারে ভুলেই গেছিলাম। তাই এমন রাতেও লেপের মায়া ছেড়ে উঠতে হলো। গাড়ি অন্ধকারের মাঝে স্টুডিওর ভেতরে অদৃশ্য হয়ে গেল। বাহাদুর তাকিয়ে তাকিয়ে দেখল, অদূরে ভূতের মতো দাঁড়িয়ে থাকা সুবৃহৎ বাড়িটার দোতলায় গিয়ে অলকা তার নিজের ঘরে ঢুকে আলোটা জ্বেলে দিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাহাদুর তার ঘরে ঢুকে একটা খাতা বের করে লিখল, অলকা দেবী 11:15 স্টুডিওতে আসেন। লিখল বটে, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ খচখচ করতে লাগলো। অলকা যা বলে গেল তা কি সব সত্যি? ফটকের বাইরে থেকে আবার ডাক এলো, বাহাদুর দরজাটা খুলে দাও। গলায় শুনেই বাহাদুর বুঝল আগন্তুক মিস্টার বিনয় মজুমদার, ডিরেক্টর শেখরনাথের সহকারী। তাড়াতাড়ি গিয়ে সে দরজাটা খুলে ধরতেই বিনয় ছুটে একেবারে বাহাদুরের ঘরে ঢুকে পড়ল। একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, শীতের রাতে এমন দুর্যোগ কখনো দেখেছো বাহাদুর? শেখরবাবুকে এখনো কাজ করছেন নাকি? বোধহয় করছেন, তাকে বেরিয়ে যেতে দেখিনি হুজুর। স্টুডিওতে খেয়ালি বলে শেখরনাথের দুর্নামের অন্ত ছিল না। কখনো কখনো সে একলাও কাজ করত, কখনো কারো, এমনকি সহকারীরও তার প্রবেশাধিকার ছিল না। সিগারেটের বাকি অংশটুকু ছুঁড়ে ফেলে দিয়ে বিনয় ঘর থেকে বেরিয়ে লম্বা লম্বা পা ফেলে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কিন্তু যাবার আগে সে যে তার খাতার দিকে আর চোখে চেয়ে গেল, সেটা কিন্তু বাহাদুরের দৃষ্টিতে এড়ায়নি। তেমনি তার গল্পটাও বাহাদুর মনে প্রাণে বিশ্বাস করতে পারেনি। তবু সে একটু খুশিই হলো, কারণ সে জানতো বিনয় অলকাকে অত্যন্ত ভালোবাসে। খাতাতে সে আবার লিখল, বিনয় মজুমদার 11:30 স্টুডিওতে আসেন। আধ ঘন্টা পর আরও একবার রোদ থেকে গঙ্গারাম তার কাছে এসে হাজির। আসর জমানোর কথা ভেবে সে বলল, চাকরি নাচের উপায় নেই বাহাদুরজি। এমন রাতে সব দানা পিড়ে ঘুমতে বেরোয়। এক্ষুনি আমি একটাকে পেছনের মাঠটায় চলে বেড়াতে দেখলুম। দানা পিরিত সব তোমার মাথায় চলাফেরা করছে। ঠাট্টা নয় বাহাদুর, আমি স্পষ্ট দেখলুম একজন মেয়ে লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিলাসবাবুর ঘরের দিকে চলেছে দেখলুম। অলকা দেবী ছাড়া আজ রাতে স্টুডিওতে আর কোনো মেয়ে লোক আসেনি, তুমি তো তা জানোই।
অলকা দেবীও দেখছি ঘরে খাতা পেন নিয়েই বসে পড়েছেন। ঝড় জলের রাতে অনেকেই অনেক রকম ভুল দেখে লোকে, তোমারও তাই হয়েছে। আচ্ছা, তাই যদি না হবে তাহলে আমি যখন 3 নম্বর স্টুডিওর কাছে গেছি, শেখরবাবু সেখানে কাম করছেন। দেখি না দপদপ করে সব আলো বুতে গেল, আর অমনি 3 নম্বরের পাশেই যে ফুল গাছের ঝোপ আছে তার আড়াল থেকে একটা পিড়ে 3 নম্বর দিকে ছুটে গেল। ভাবলুম কি কিসের জন্য বাতি বুতে গেল দেখি। 3 নম্বরের কাছে পা দেবো কি, শেখরবাবু বাঘের মতো চিল্লতে লাগলেন স্টুডিওর ভিতরে না ঢুকে। আলো বুতে গেছে বলতে তিনি চিল্লে উঠে বললেন, তার ভি আঁক আছে। ঘুমকে চলে এলুম। ভয় নেই, পীরে তার কেউই নয়, বিনয় বাবু খাতা নিতে 3 নম্বরের কাছে গেছেন। তব ভি আমি বুঝবে না, অন্দর বাহার সব বাতি বুতলো কেন? বাইরের বাতি ঝড় জলে হয়তো পুড়ে গেছে, আর ঠিক সেই সময় শেখরবাবু ভেতরে বাতি নিভিয়ে দিয়েছেন। ঠিক এমন সময় ভেতর থেকে একখানা মোটর গেটের কাছে এসে দাঁড়ালো। বাহাদুর তাড়াতাড়ি ফটকের দরজা খুলে সেলামটুকে সোজা হয়ে দাঁড়ালো। গাড়ি যে চালাচ্ছিল সেই প্রাণীটি বলল, চললুম বাহাদুর, এমন দুর্যোগের রাতেও তোমাদের অনেকখানি কষ্ট দিলাম বাহাদুর। মোটর বাইরে বেরিয়ে যেতে গঙ্গারাম ব্যঙ্গ ভরা কণ্ঠে বলল, তাজ্জব ব্যাপার বাহাদুর, বাদলার রাত বলে কি আমাদের মতো গরিব আদমিদের সঙ্গে উনি বাতচিত করলেন? কে? শেখরবাবুর কথা বলছি। কোনো আদমির সঙ্গে কি উনি বাতচিত করেন? আমার সঙ্গে কিন্তু বাবা। বাহাদুর কোনো জবাব না দিয়ে তার খাতায় লিখল, শেখরবাবু আর বিলাসবাবু 12:15 স্টুডিও থেকে চলে যান। গঙ্গারাম আবার বলল, তুমি আলো ঠিক করতে যাবে না? জুবলি স্টুডিও তখন সারা ভারতবর্ষের সেরা ছবি প্রস্তুতের জন্য বিখ্যাত হয়ে পড়েছিল। সুবৃহৎ বাগানের ভেতরে 4টি স্টুডিও। স্টুডিওর পেছনে অনেকটা জায়গা পড়েছিল প্রাকৃতিক দৃশ্য তোলবার জন্য। আলোর বন্দোবস্ত থাকলেও সেই স্থানটা সচরাচর অন্ধকারাচ্ছন্নই থাকত। অকস্মাৎ সেই দিক থেকে ভেসে এলো একটি নারীর আর্তনাদ। কোনো স্ত্রীলোক যেন ভয়ে এবং আতঙ্কে চিৎকার করে উঠল। সে শব্দে দুর্যোগময়ী নিশিতিনি যেন বিদীর্ণ হয়ে গেল। গঙ্গারাম স্থানুর মতো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঠকঠক করে কাঁপতে লাগল। নাগরমল তার অফিসেই বসেছিল। কত চিন্তাই না তার মাথার ভেতর দিয়ে খেলে যাচ্ছিল। হয়তো এই হত্যা উপলক্ষ করেই তার এত স্বাদের ব্যবসা আজ সব শেষ। দরজা ঠেলে ভেতরে ঢুকলো প্রোডাকশন ম্যানেজার বৃজনাথ। নাগরমল তার দিকে তাকিয়ে বলল, দরজাটা বন্ধ করে ভেতরে এসে বসো। গাধা কোথাকার, মাথায় তোমার একটু যদি খিলু থাকে, খুনের কথা তুমি জানলেই বা কি করে? আমি স্টুডিওর প্রোডাকশন ম্যানেজার, আর আমিই জানবো না স্টুডিওতে কি হয় না হয়? আর সেটা আমার জানা দরকার নয় তুমি মনে করো? খুব কাজের লোক তুমি, আর চিৎকার করে কাজ নেই। বাইরে জানাজানি হলে তো বুঝতে পারছই কি অবস্থা হবে। বাইরের লোকে নানা রকম মন্তব্য আর খবরের কাগজের টিপ নিয়ে ব্যবসাটাকে একেবারে লাঠে তুলে দেবে। পুলিশে তো একটা খবর দেওয়া দরকার। থামো থামো, তোমার মাথা ঘামিয়ে আর কাজ নেই। আমি দিয়েছি পুলিশে খবর। পুলিশ না আসা পর্যন্ত তুমি দেখো কেউ যেন 3 নম্বর স্টুডিওতে না ঢোকে বা খুন নিয়ে কোনো হইচই না করে। ডিরেক্টর শেখরনাথের গাড়ি এসে যখন স্টুডিওর ফটকের সামনে দাঁড়ালো, দরজা তখন দুটোই বন্ধ ছিল। ইলেকট্রিক হর্নটা তীব্র স্বরে বেজে উঠতেই দারোয়ান ছুটে এসে দরজা খুলে দিয়ে সেলাম ঠুকে দাঁড়ালো। কুণ্ঠিত স্বরে সে বলল, হুজুর, আজ যে এত সকালে আসবেন সেটা আশা করিনি। শেখরনাথ তার বসবার ঘরের সামনে দাঁড়াতেই টেলিফোনটা বেজে উঠল। কে, শেখরবাবু নাকি? শেখরনাথ জবাব দিল, হ্যাঁ মিস্টার সিন্ধিয়া, শুনুন, আজকে আমার ছবি শেষ করতে চাই। তার আগে সোজা একবার আমার অফিসে আসুন। আমি আমার অফিসে আছি। তার মানে শেখরনাথ যেন বলতে চাইল তুমি প্রেসিডেন্ট হতে পারো, কিন্তু জানো বোধ হয় খুশি না হলে আমি কারোর অফিসেই যাই না। দরকার হলে তোমরা আমার এখানে স্বচ্ছন্দে আসতে পারো।
কিন্তু আজকে ফল হলো তার বিপরীত। নাগরমল গর্জন করে উঠল, আপনি জানেন যে আমি আমার অফিসেই বসে আছি, আপনাকে এখানে আসতে হবে, খুব জরুরি দরকার। কথা শেষে সে ফোনটা রেখে দিল। শেখরনাথ অত্যন্ত রেগে নাগরমলের অফিস ঘরে এলো। এই নিন আপনার কন্ট্রাক্ট, আজ থেকে আমাদের মধ্যে সব সম্বন্ধ শেষ। শেখরনাথ কারো হুকুমের চাকর নয়। আপনাকে টাকা দিয়ে রেখে আপনি কি বলতে চান? দরকার পড়লে আপনার অফিসে আমাকে গিয়ে মোলাকাত করতে হবে? সে কথা হচ্ছে না। আমার সেটে ঢুকতে না দেবার কি মানে? আপনি জানেন আজকে আমার ছবি শেষ করবার দিন, আর এই ছবির ওপর আপনাদের কোম্পানির ভাগ্য কতখানি নির্ভর করছে। তা সত্ত্বেও শেখরনাথকে সাধারণ চাকর বকরের মতো অপমান করার সাহস হলো আপনার? আমি তো ফোনে সোজাসুজি আপনাকে বলে দিয়েছিলাম যে আমার অফিসেই প্রথমে আসতে, কিন্তু আপনি আমার কথা না শুনে অফিসের সামনে দাঁড়িয়ে 3 নম্বর স্টুডিওর দিকে চলে গেলেন। আমি বেয়ারাকে পাঠিয়ে আপনাকে বারণ করতে পারতাম, কিন্তু ভাবলাম আপনার একটু শিক্ষা হোক। আরে থামান আপনার লম্বা বক্তৃতা। আপনার এরকম ব্যবহারের কারণটা কি বলবেন আমায়? কারণটা বলবার জন্যই তো ডেকেছিলাম আপনাকে। আপনার সেটে একটা মরা পড়ে আছে, যাবেন না এখন ওখানে। পুলিশ না আসা পর্যন্ত ওখানে আর কেউ ঢুকতে পারবে না। আপনিও এই নিয়ে কোনো চেঁচামেচি করবেন না, এই হলো আমার হুকুম। এখন যেতে পারেন। আপনার অ্যাক্টিং থামিয়ে ব্যাপারটা আমায় ভালো করে বলুন। কে মারা গেছে? বিলাসবাবু। বিলাস? আর একদিন হলেই যে আমার ছবি শেষ হয়ে যেত। এত বড় অকৃতজ্ঞ সে। দেহের প্রত্যেক রক্তবিন্দু দিয়ে আমি আমার সমস্ত সাধনা সফল করে তোলবার চেষ্টা করছি। আমি যতদূর শুনেছি তাতে বাকিটুকু না নিলেও ছবির কোনো মারাত্মক ক্ষতি হবে না শেখরবাবু। এখন আর বাদ না দিই উপায় কি? তবে একজনের জন্য সব নষ্ট করতে চাই না আমি। ওই সেটে আর সবাইয়ের যে সিন আছে আজই আমি তা শেষ করতে চাই। আজও ওই সেটে কাজ করবেন আপনি? আপনার কি একটুও মায়া দয়া নেই? ভাব প্রবণতাকে আমি কোনোদিন প্রশ্রয় দিই না। আর তাছাড়া একজন অভিনেতা মরেছে বলে আমাদের কাজ বন্ধ করে রাখার কোনো মানে হয় না। হাতে জীবিত, কাল সে মৃত। আপনি মানুষ নন, কিন্তু আপনি যতই বলুন আমি কিছুতেই ওই সেটে আপনাকে কাজ করতে দেব না। আমিও দেব না বলে অপরিচিত একজন ঘরে প্রবেশ করলো। একজন অপরিচিত লোককে এভাবে ঘরে ঢুকতে দেখে নাগরমলের আত্মসম্মান বোধটা আবার জেগে উঠল। টেবিলের ওপর ঘুষি মেরে বলল, না বলে কই আমার অফিসে ঢোকার অনুমতি আপনাকে কে দিল? নাম কি আপনার? দরকারই বা কি এখানে? আগন্তুক একখানা চেয়ার টেনে বসে পড়ল। আগে আমার নাম প্রতুল লাহিড়ী। আর দরকার কি জিজ্ঞেস যখন করলেন তখন বলি, আমার কাজে আর দরকারে মেলে ক। মনে করেছিলুম শীতের দিনে দিব্যি তোফালেপ মুড়ি দিয়ে পড়ে থাকবো, কিন্তু ডাক পড়ল আপনার এখানে নাগরমলবাবু। আর বিলাসবাবুরই বা গত রাতে মারা যাবার কি দরকার পড়েছিল? ও, তাহলে আপনি গোয়েন্দা অফিস থেকে আসছেন? আমার এখানে ভয়ানক বিপদ। শেখরবাবু এই ব্যাপারে আমাকে বোধহয় একটু সাহায্য করতে পারবেন। শেখরনাথ ছোট্ট করে বলল, পারলেই খুশি। পুলিশ অফিস থেকে খবর পেয়ে আমার দুজন অনুচর রাখাল আর হরেনকে নিয়ে সোজা আপনার 3 নম্বর স্টুডিওতে উপস্থিত হলুম বটে, কিন্তু মশাই সে কি বিপদ! আপনার প্রোডাকশন ম্যানেজার ব্রিজনাথের ব্রিজ আর কিছুতেই বেরোতে পারিনি। এবার দয়া করে বলুন তো, বিলাসবাবুকে সবচেয়ে শেষে কে দেখেছিলেন? আমি বলতে পারবো না। সকালে স্টুডিওতে এসেই আমি যা শুনেছি। বলে নাগরমল আনুপূর্বিক সমস্ত ঘটনাটা বিবৃত করল। প্রতুল প্রশ্ন করল, এ ছবিতে ডামির কি দরকার বলুন তো আমায়। মোটামুটি বলছি। বিলাসবাবু এই ছবিতে দুশমনের পাঠ করেছেন। ফিল্মের হিরো শেষ সিনে তার বুকে ছোড়া মেরে হত্যা করে। সেই ছোড়া মারার একটা ক্লোজ আপ আমাদের নেওয়ার দরকার ছিল, তার জন্যই ডামির প্রয়োজন। ডামিটাকে এমনভাবেই তৈরি করা হয়েছিল যে ডামির বুকে ছোড়া বসার সঙ্গে সঙ্গেই একটা লাল রঙের তরল ছড়িয়ে পড়বে। কিন্তু এটা ভারী আশ্চর্য যে স্টুডিওতে কাজ করেও আপনার ছোকরা চাকর নুটু দামি আর সত্যি মানুষের তফাৎটা বুঝতে পারলো না। ও, আপনিও তাহলে ডামি দেখেননি কখনো? দেখলে আপনি আর কথা বলতেন না। আচ্ছা,
কাল যে জায়গায় দামিটা পড়েছিল ঠিক সেই জায়গাতেই বিলাসবাবুর পড়ে থাকাটা কি আশ্চর্য নয়? হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে মনে হচ্ছে আপনি কাল বিলাসবাবুকে কখন শেষ দেখেছেন শেখরবাবু? ঠিক বলতে পারি না, তবে মনে হয় 12:20-25 হবে। কিসে আপনার তা মনে হয়? 12টার সময় বিলাস আমাকে বলে যে 12টা বেজে গেছে আর কত রাত পর্যন্ত রিহার্সেল হবে। তারপরে আমরা মোটর করে বেরিয়ে পড়ি। পথে তার বাড়ির কাছে তাকে নামিয়ে দিই। বেশ, কাল রিহার্সাল শেষ হওয়ার পরে বিলাসের এখান থেকে চলে যাওয়া পর্যন্ত কি কি ঘটেছিল দয়া করে বলবেন কি? সংক্ষেপে বলবার কোনো আবশ্যকতা নেই তো, বেশ খুঁটিয়ে খুঁটিয়েই বলুন। আমার মনে হয় আপনি বোধহয় শুনে থাকবেন প্রতুলবাবু যে বেশিরভাগ অভিনেতার মতোই ডিরেক্টররা অত্যন্ত খেয়ালি হয়। আমি অবশ্যই সেতুর নাম থেকে রক্ষা পাইনি। সত্যি কথা বলতে কি, সারা সিনেমা জগতের মধ্যে সবচেয়ে খেয়ালি যে আমি, এটা আমিও জানি, আমার সব লোকেরাও জানে। আমি হয়তো খামোকায় লোকেদের গালাগালি করি, সবসময় যে মেয়েরাও বাদ যায় এমন নয়। শুনি লোকে বলে আমি নাকি কসায়ের থেকেও নিষ্ঠুর। বিলাসকে নিয়ে আমি বড় মুশকিলেই পড়েছিলাম। কাল সারাদিন তার মৃত্যুর দৃশ্যটা নিয়ে আমাকে বড্ড ভুগতে হয়েছে। সত্যি কথা বলতে কি, সে অভিনয়ের কিছুই জানে না, কিন্তু দৈহিক শৈশবে সে আদর্শ ভিলনের উপযোগী। দিনের বেলা কিছু না করতে পেরে তাকে আমি রাতে আসতে বলেছিলাম। ভেবেছিলাম সারা রাত চেষ্টা করে যদি হয় সেও ভালো। এই মৃত্যু দৃশ্যটা আমি এমনভাবে তুলবো যাতে দর্শকদের তাক লেগে যায়। আচ্ছা, আপনার কি মনে হয়নি যে সারাদিন খেটে খুঁটে রাত্রে তার অভিনয় করার মতো মানসিক অবস্থা থাকা সম্ভব নয়? এই জিনিসটা আপনারা ঠিক বুঝবেন না। অভিনেতারা অভিনয় করতে করতে যখন ক্লান্তির চরমে এসে পৌঁছয়, ঠিক সেই সময় তাদের দ্বারা ভালো অভিনয় হয়। কারণ তখন তারা নিজেকে ভুলে যায়, নিজের মনের মধ্যে চরিত্রটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে। ধন্যবাদ, আমি বুঝেছি। এখন কি কি ঘটেছিল তা বলুন দয়া করে। খেয়ে দিয়ে আমরা 2টো নাগাদ স্টুডিওতে ফিরে এসেছিলাম। বিলাস গেল তার ঘরে মেকআপ করতে। আমি সোজা 3 নম্বরে আমার সেটের কাছে হাজির হলুম। আপনার সেট? আচ্ছা, একই সময় একই স্টেজে কি অনেক সেট থাকতে পারে? এর উত্তর দিল নাগরমল। ভারী কি চালে সে বলে উঠল, ছবি তৈরির সম্পর্কে দেখছি আপনার কিচ্ছু জ্ঞান নেই। আমার স্টুডিও খুব বড়, তার প্রত্যেকটা স্টেজ অন্তত 3-4 বিঘা হবে। অনেকগুলো সেট একসঙ্গে তৈরি হয়, রাখা হয় সেগুলোকে ক্যানভাস দিয়ে আড়াল করে। কাল সেখানে কটা স্টেজ ছিল? মানে আপনারা যখন রিহার্সাল দিচ্ছিলেন তখন কতগুলো লোক আশেপাশে দাঁড়িয়েছিল? স্টেজ তখন অন্ধকার। আমার সেটের কথাই বলছি। সেটা যে একবারে অন্ধকার ছিল তা নয়, সামান্য নীল আলোয় আমার স্টেজটাকে আলোকিত করা ছিল। আর অপর সেটগুলো, সেগুলো কি অন্ধকারেই ছিল? না না, সারা রাতই আলো জ্বেলে রেখেছিলাম। আলো অবশ্য খুব জোরালো নয়, তবে তাতেও সেটের সব জিনিসগুলো বেশ দেখা যায়। সে আলোগুলো কাল রাতেও জ্বলেছিল? হ্যাঁ। সেই আলোগুলো তদারক করবার জন্য একজন ইলেকট্রিশিয়ান ছিল নিশ্চয়ই, কি বলে? না, কোনো বিশেষ দৃশ্য মহলা দেওয়ার সময় সাধারণত আমি একলাই থাকি, আর সেই জন্য অনেকগুলো আলো সুইচ আমি একসঙ্গে করে নিয়েছি যাতে আমি নিজে আলোগুলো আয়ত্ত রাখতে পারি। প্রতুল নাগরমলের দিকে তাকাতেই সে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, উনি ওই রকমভাবেই কাজ করেন। তাহলে আমি বুঝতে পেরেছি, রিহার্সাল দেবার সময় আপনি আর বিলাসবাবু ছাড়া আর কেউ তখন সেখানে উপস্থিত ছিল না। আর আপনাদের বিঘে 3-4 জমি নিয়ে ওই যে স্টেজটা তখন প্রায় অন্ধকারাচ্ছন্ন ছিল, কি কি বলেন? হ্যাঁ তাই, প্রায় 12টার সময় আমাদের কাজ শেষ হলো, সে কথা আগেই বলেছি। গঙ্গারাম তখন স্টুডিও থেকে আসছিল। আমি তার পায়ের শব্দ পেয়ে তাকে আসতে বারণ করে আলোগুলো নিভিয়ে দিলাম। আপনি তাকে আসতে বারণ করলেন কেন? আগেই তো বলেছি আমি বড্ড খেয়ালি। তাছাড়া গঙ্গারাম বড্ড বেশি কথা বলে, হয়তো এসেই সেই নানান কথা বলতে শুরু করবে, সেই জন্যই। তারপরে হাসিতে মুখ রঞ্জিত করে বললে, জানেনই তো, তখনই কারণে অকারণে মেজাজটা তার খাপ্পা হয়ে ওঠে। হ্যাঁ তা হয়, কিন্তু আলো নিভিয়ে দিয়ে তারপর আপনি কি করলেন? তারপরে আমরা গাড়িতে উঠে পশ্চিম দিকটার গেটটার দিকে চললাম। বিলাস এত ক্লান্ত হয়েছিল যে মেকআপ না খুলে সে আমার সঙ্গে চলেছিল।
আমার যতদূর মনে হয় তার ঘরে আলোটাও সে নেবায়নি। যখন আমরা গেটটা পার হয়ে গেলুম তখন আন্দাজ 12টা 15 হবে। বেরোবার সময় গেটে যে লোকটি ছিল তার সঙ্গে নিশ্চয়ই আপনাদের কোনো কথাবার্তা হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। বাহাদুর বোধহয় তখন গেটে ছিল। আমি হয়তো তার সঙ্গে কথাও বলেছিলাম, হয়তো বলিনি। সাধারণত চাকর দারোয়ানের সঙ্গে আমি খুব কম কথাই বলি। আর তাছাড়া যে বৃষ্টি, যে ঠান্ডা কাল রাতে, তবে আমার মনে হয় বিলাস বোধ করি বাহাদুরকে কিছু বলেছিল। তারপর আমি তাকে রাসবিহারী অ্যাভিনিউ মোড়ে নামিয়ে দিই। তখন আন্দাজ 12টা 25। ওটুকু যেতে সাধারণত মিনিট 10 লাগে। তবে কাল রাতে একটু দেরি হওয়া বিচিত্র নয়। রাস্তা যেরকম পিছল হয়ে পড়েছিল। আপনার সঙ্গে রাস্তায় আর কারোর সঙ্গে দেখা হয়েছিল যে প্রমাণ দিতে পারে আপনি যা বলছেন সেটা সত্যি? আমাকে চেনে এমন কোনো লোকের সঙ্গে দেখা হয়নি। আপনি নিজে কি গাড়ি চালান? প্রায়। মনে হয় ওতে আমি একটু বিশ্রাম পাই। তবে অন্য সময় আমার ড্রাইভারই গাড়ি চালায়। কাল রাতে সে কোথায় ছিল? অনেক রাত হয়ে গেছিল, তাই তাকে ছুটি দিয়েছিলাম। যখন বাড়ি ফিরলেন আপনি তখন কেউ জেগেছিল? না, ড্রাইভার কেবল তখন আমার আর একটা গাড়ি পরিষ্কার করছিল। সে ওটা মাঝে মাঝে ব্যবহার করে। আপনি তাকে কিছু বলেছিলেন? হ্যাঁ। তখন কটা বাজে? 2টো বেজে গেছিল। তাহলে আপনি বোধহয় বিলাসবাবুকে শেষ জীবিত দেখেন। অন্য সাক্ষী না পাওয়া পর্যন্ত আমাদের তাই বিশ্বাস করতে হবে, কি বলেন? আমরা যে হোটেলে খাই তার ম্যানেজারকে জিজ্ঞাসা করলে ব্যাপারটা আগাগোড়া পরিষ্কার হয়ে যাবে। কোন হোটেল সেটা? সিটি সেন্টার। আচ্ছা, মনে করুন ম্যানেজার যদি ব্যাপারটার কিছু না বলতে পারে? তাহলে আমাকেই সন্দেহ করবেন, কারণ সাধারণত তাই ঘটে কিনা। তাছাড়া আর কি? তাহলে আর একটা সাক্ষী খুঁজে বার করতে হবে। সেটা আমার কর্তব্য, আমিই যা হয় করব। আমি কি যেতে পারি এখন? ছবিখানার অনেক কিছুই আবার বদলাতে হবে দেখছি। আমি বুঝেছি। আর একটু, আচ্ছা আপনি কি বলতে পারেন বিলাসবাবু কি রকমের লোক ছিলেন? ইতর তো লোকে অনেক রকমেই হতে পারে, আমি জানতে চাই তিনি কি ধরনের ইতর ছিলেন। জেনানা নিয়ে বহুত হজ্জত করত। ও, এই তো আপনার সূত্র মিলে গেল। যে লোক অনেকগুলো স্ত্রী লোকের সঙ্গে একই সময় ঘনিষ্ঠতা করে, তার উপরে হিংসে করবার লোকের অভাব কি? অবশ্যই আমি এমন কাউকে যে চিনি তা বলছি না। তাদেরই একজন হয়তো হত্যা করতে পারে। পারে নয়, পেরেছে। অবশ্যই আমরা যদি এটাকে আত্মহত্যা বলে গ্রহণ না করি। যখন এখনো পর্যন্ত দেখিনি তখন এই ব্যাপারে চুপ করে থাকাই ভালো। কিন্তু ঘটনাটা দেখে আমাদের বিচার করতে হবে। আপনারা দুজনে খুব ভালো করে একটু ভেবে দেখুন না, এমন কাউকে কি আপনারা সন্দেহ করতে পারেন না যে এরকম কাজ করতে পারে? নাগরমল সহসা স্তব্ধ হয়ে গেল। শেখরনাথের মুখে একটা কথাও ফুটল না। কিছুক্ষণ প্রগাঢ় স্তব্ধতা। শেখরনাথ একবার তার পাঞ্চেটা মুছে নিয়ে বলল, 10 আগের ঘটনা। ভেবে দেখলে বিলাসের মতো লোকের ভাগ্যে এরকম যে ঘটবে তা অনুমান করে নেওয়া বিচিত্র নয়। কিন্তু এ সম্বন্ধে 2-1 সামান্য ঘটনা ছাড়া আমি বিশেষ কিছু জানি না। আর সেই সামান্য ঘটনা যে এত বড় হয়ে উঠতে পারে এও আমি কোনোদিন কল্পনাও করিনি। সে 2-1 ঘটনা কি আমি শুনতে পাই না? সেও অবশ্যই স্ত্রীলোক ঘটিত। সেটা হচ্ছে বাহাদুরের মেয়ে উল্কি সম্বন্ধে। তার সঙ্গে অনেকদিন ধরে এটা ওটা চলছিল, কিন্তু উল্কি বুঝতে পারেনি বিলাস কি চরিত্রের লোক। কাল রাতে বাহাদুরি কি গেটেছিল? হ্যাঁ। দেখুন শেখরবাবু, উল্কি বাচ্চা মেয়ে, কিন্তু মেয়েটা মিথ্যেবাদী নয়, সত্যিবাদী। ওরকম নোংরা কাজ সে করতেই পারে না। পুতুলবাবু, আপনি এসব কথা শুনবেন না। যা হোক, শুনলে ক্ষতি কি? একদিন সেটের এক অন্ধকার কোণে হঠাৎ আমি তাদের কথা বলতে শুনতে পাই। উল্কি বোধহয় পিলাসকে তিরস্কার করছিল। সে যে বিশ্বাসঘাতক, একটা কথাও যে সে ভুলে সত্যি বলে না, এটা ছিল উল্কির বক্তব্য। মেয়েটা ছোট হলেও তার মধ্যে তেজ আছে। আমি যদি এটা আগে জানতাম তাহলে হয় বিলাসকে লাত মেরে ভাগিয়ে দিতাম, না হয় উল্কিকে বিয়ে করতে বাধ্য করতাম। আর কোনো স্ত্রীলোকের সম্বন্ধে কিছু জানেন? ওরকম ব্যাপার প্রতি মাসে 2-1 করে ঘটে, তাতে আমরা নতুনত্ব কিছু দেখিনি। আপনাদের স্টুডিও তাহলে ব্যতিক্রম নয়? দিন কয়েক আগে এই ছবিটারই নায়িকা অলকার সম্বন্ধে তার একটু দুর্বলতা দেখা গেছিল।
এতই তর অলকার মতো মেয়ের সম্বন্ধে এমন জাত আলোচনা, আমি আর এখানে কিছুতেই বসে থাকতে পারবো না। আমার স্টুডিওতে যত মেয়ে আজ পর্যন্ত এসেছে, ওর মতো লক্ষ্মী মেয়ে আমি আর একটিও দেখিনি। বিশেষ কোনো ঘটনা ঘটেছিল কি? আমাকে যদি ভুল না বোঝেন তাহলে বলি, অলোকা একটু অন্য ধরনের মেয়ে। তার মধ্যে ফ্ল্যাট করবার ঝোঁকটা একটু বেশি মাত্রায় আছে। মুখে তার হাসি লেগে থাকলেও ভেতরে যে দুষ্টুমি একেবারেই নেই তা নয়। বিলাসের অসম্ভব খ্যাতি বোধহয় তাকে আকর্ষণ করেছিল। আপনি প্রতুলবাবুকে বড় ভুল রাস্তায় নিয়ে চলেছেন শেখরবাবু। আমি তো জানি বিনয় আর অলকা দুজনকে ভীষণ রকমভাবে ভালোবাসে। তাহলে বিনয়বাবু তো বিলাসের ওপরে একটু... এইরকম কথা বলবেন না, ও বড় ভালো ছেলে। আমি তো দেখছি স্টুডিওর সব লোকেরই ওপর আপনার খুব ভালো ধারণা, তাহলে কেউই এ কাজ করতে পারে না। কিন্তু একজন তো করেছে। আমি তা বলে কারো ওপর সন্দেহ করছি না, শুধু আলোচনা করছি। আপনাদের মতামতটা জানবো বলেই আমি এখনো সেটে গিয়ে মৃতদেহটা দেখিনি। আচ্ছা শেখরবাবু, আপনার সঙ্গে বিলাসবাবুর কোনোদিন কোনো গোলমাল হয়েছিল, মানে কোনো ঝগড়াঝাটি? আপনার কথার উত্তরে আমাকে হ্যাঁও বলতে হয় নাও বলতে হয়। একসঙ্গে কাজ করতে গেলে মানুষের সঙ্গে মানুষের যেমন খুঁটিনাটি বেঁধে থাকে, তেমনই দু একবার হয়েছিল বই কি। কিন্তু সাধারণত যেমন হয় তার থেকে বেশি কোনোদিনও হয়নি। যথা? বেশিরভাগ অভিনেতাই ছবি তোলবার সময় চরিত্র, দৃশ্য, ভাবভঙ্গি সব ভুলে যায়। মনে তাদের জাগতে থাকে শুধু ক্যামেরা ভিতে। দর্শকের তীব্র সমালোচনা আর কোন থেকে নিলে মুখখানা তাদের নিখুঁত আসবে, এইসব নিয়ে দিনের মধ্যে অন্তত 100 বার তাদের বকতে হয়। তাহলে ছবি তোলবার সময় অভিনেতাদের আপনি স্বাধীনভাবে অভিনয় করতে দেন না? যুদ্ধের সময় সৈনিকরা যদি সেনাপতির কথা না শোনে, তাহলে যুদ্ধের ফল যেরকম হয়, ডিরেক্টরের কথা না শুনলে ছবির দুর্দশাও সেরকম দাঁড়ায়। হ্যাঁ, বুঝেছি। তাহলে বিলাসের ওপর ব্যক্তিগত আক্রোশ আপনার কোনোদিনই ছিল না? না, কোনোদিনই নয়। আচ্ছা, আপনি বলতে পারেন বিলাসবাবু আবার কোন সময় স্টুডিওতে ফিরে আসেন, আর কেনই বা এসেছিলেন? তা আমি বলতে পারি না, তবে তার অনেক আছে রেকর্ড পাবেন। আপনারা যে খোলাখুলিভাবে আমার সঙ্গে এসব আলোচনা করলেন, তার জন্য ধন্যবাদ। না, ধন্যবাদ দেওয়ার এতে কি আছে? এইসব কথা তো আমাদের বলাই উচিত। নমস্কার জানিয়ে শেখরনাথ বিদায় নিল। নাগরমল প্রতুলের দিকে তাকিয়েছিল, কোনো কথা বলবার সুযোগ খুঁজে পাচ্ছিল না। হঠাৎ প্রতুল একসময় বলে উঠল, শেখরবাবু আজ যেরকম ভদ্রভাবে কথা বললেন, এরকমভাবে বোধ করি উনি প্রায়ই বলেন না, নয়? এরকম ভদ্র ব্যবহার যে উনি করতে জানেন, এর আগে আমি তা জানতাম না। উনি নিজে একজন খুব ভালো অভিনেতা বোধহয়। আচ্ছা, আজকে অন্য দিনের মতো মেজাজ থাকলে উনি আমার সঙ্গে কীরকম ব্যবহার করতেন? ওর মেজাজ অনেকটা বোমার মতো, কখন কী কারণে যে ফেটে পড়ে বলা কঠিন। অন্যদিন হয়তো এই সময় জিজ্ঞাসা করলে অপমানিত করে দু একটা কথা শুনিয়ে দিতেন, কিন্তু আজ আপনি একটু বেশি সন্দেহ করেছেন কি না, তাই বুঝতে পেরে উনি এমন ব্যবহার করেছেন। প্রতুল নাগরমলের সঙ্গে তার অফিসের সামনে দাঁড়িয়েছিল। নাগরমল গর্বস্ফীত কণ্ঠে বললেন, কি দেখছেন প্রতুলবাবু? আমার আরও একজন ডিরেক্টর রাজপ্রসাদ তার একটা হিন্দি ছবি তুলছেন। স্টুডিওর প্রাঙ্গণে ছবির একটি দৃশ্য তোলা হচ্ছিল, পল্লীপথ। প্রতুল একদৃষ্টে তাকিয়েছিল সেই দিকে। কৃত্রিম হলেও এমন সুন্দর পল্লীর আবহাওয়াটি সৃষ্টি করা হয়েছিল যেন প্রতুলের মনে হলো ভারতের দেশে দেশে ঘুরে বেড়ালে এরকম বহু পল্লী তার নজরে পড়বে। নাগরমল একখানা হাত টান দিয়ে বলল, আমরা ওপাশে যাই, নইলে রাজেশ্বরের ছবিতে আমরা দাগি হয়ে যেতে পারি। আচ্ছা, এই যে এত লোক ঘুরে বেড়াচ্ছে, এরা সবাই কি মাইনে করা লোক? না, এদেরকে আমরা এক্সট্রা বলি। দিনভর কাজ করবে, 2-1 টাকা দিয়ে চলেও যাবে। কিন্তু প্রতুলবাবু, কাউকে আবার বলে বসবেন না যে 3 নম্বর রুমে খুন হয়েছে আর স্টুডিওর ভেতর খুনি ঘোরাফেরা করছে, তাহলে সবাই ভীষণ ঘাবড়ে যাবে। এই নিয়ে আপনি 3 বার আমাকে এই কথা বললেন। কি কথা? যে খুনি স্টুডিওর ভেতরে ঘোরাফেরা করছে। আপনি কি আমার কাছে কিছু লুকোচ্ছেন? হে ভগবান, এ কি কথা বলছেন আপনি? তাহলে ও কথাটা বারবার আপনার মনে আসছে কেন?
কি বলবো ঠিক বুঝতে পারছি না, মাথা আমার একদম গোলমাল হয়ে গিয়েছে। 12টা বেজে গেছে, এতক্ষণ বোধহয় 3 নম্বর স্টুডিওতে করোনার তদন্ত শেষ হয়ে গিয়ে থাকবে। স্লিপে আমি শেখরনাথকে 12:15টার সময় 3 নম্বরে আসতে লিখে দিয়েছি। ঠিক কথা, চলুন চলুন। ঘুরতে ঘুরতে খানিকটা এসেই প্রতুল বলল, ঘুরে গিয়ে আমরা ফটক দিয়ে ঢুকি। স্টুডিওর সম্মুখভাগটা সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা। প্রতুল জিজ্ঞাসা করল, স্টুডিওর চারদিকটাই কিরকম পাঁচিল দিয়ে ঘেরা আছে? না, দরকার হয় না। সামনে পাঁচিল, দুদিকে আমাদের অফিস, মেকআপ রুম, ল্যাবরেটরি, এই সব কিছুই আছে। আর পেছনের দিকটা কাঁটা দিয়ে ঘেরা, আর তার সঙ্গে ইলেকট্রিক চার্জ করা আছে, নইলে বাইরের লোক ভেতরে ঢুকবার জন্য জুলুম করে। এখানে আলোর বন্দোবস্ত নেই কেন? ঠিক ভেতরেই জোরালো একটা আলোর ব্যবস্থা আছে বলেই এখানে আর দেওয়ার দরকার বলে মনে হয় না। তারা ভেতরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দারোয়ান তার ঘরে ঢুকে খাতায় তাদের প্রবেশের সময়টা টুকে রাখলো। প্রতুল সেটা লক্ষ্য করে বলল, বাহ, আপনাদের এই বন্দোবস্তটা বেশ ভালো দেখছি। নাগরমল খুশি মুখে বলল, সবারই আসা যাওয়াটা আমরা টুকে রাখি, এতে আমাদের কাজের অনেক সুবিধা হয়। ডানহাতি সোজা রাস্তাটা বরাবর স্টুডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছে। দুই দিকে একই ধরনের সাদা বাড়িগুলো দিনের আলোয় ঝকঝক করছে। প্রত্যেকটার সামনে একটু দূরে লন, 2-4টে ফুলের গাছও রয়েছে। এগুলো কি? এগুলো সব অফিস, পোশাক ঘর, ল্যাবরেটরি, এই সব কিছুই আছে। আর ওই যে শেষে বাড়িটা দেখছেন, ওটা হাসপাতাল। সর্বনাশ, আপনি এবার হাসপাতাল শুদ্ধ রেখেছেন। নাগরমল সিদ্ধিয়া কি না পারে। পাশে টিনের একটা প্রকাণ্ড ঘর দেখে প্রতুল জিজ্ঞাসা করল, এটা কিসে? এটা হচ্ছে আমার 2 নম্বর প্রপার্টি। যত সব মূর্তির ছাঁদ সব এখানেই বানানো হয়। নতুন কিছু আর্টিস্টও নিয়েছি, সে আপনাকে দেখে এমন মূর্তি বানিয়ে দেবে যে আসল নকল বলতেই পারবেন না। পাশেই একটা সরু সুরুচি ঢালা পথ, সেটা দিয়ে সামনের বাড়িটা সিঁড়ির উপরে উঠে এলো। সেই বাড়িরই পেছনে 3 নম্বর স্টুডিও। আরও কয়েক ধাপ উঠে শেষে এমন সময় একজন সুন্দর অবাঙালি তরুণী তার গা ঘেঁষে সিঁড়ি দিয়ে নেমে গেল। প্রতুল ওপরের বারান্দায় এসে পৌঁছল। সামনের ঘরটার দরজা খোলাই ছিল। দেখা গেল ঘরের ভেতরে একটি মেয়ে একান্ত মনে সাজসজ্জা করছে। প্রতুল অন্যমনস্কের মতো তাকিয়ে রইল। নাগরমল তার কাঁধ ধরে নাড়া দিয়ে কুণ্ঠিত স্বরে বলল, দেখুন প্রতুলবাবু, এটা মেয়েদের মেকআপ বাড়ি, পুরুষ লোকদের উঠতে দিই না এখানে। তারা সব হাঁ করে তাকিয়ে থাকবে। মেয়েরা এখন তাদের কি করতে হবে তাই ভাবছে। আপনি কি করে জানলেন? আমাকেও কি করতে হবে তাই ভাবছি না। আমার কি মনে হয় জানেন, এই বাড়ি থেকে একজন মেয়ে ছেলে অনায়াসে সিঁড়ি দিয়ে নেমে সরু রাস্তাটা দিয়ে 3 নম্বর স্টুডিওতে যেতে পারে। দারোয়ান গেটে থাকলেও তাকে দেখতে পাবে না। আচ্ছা, আমি জিজ্ঞেস করলেই জানতে পারবো কাল রাতে এখানে কে কে ছিল? না না, ব্যস্ত হবার দরকার নেই। খালি মেয়েদের কথাই বলছেন কেন? পুরুষ মানুষও তো ঠিক এইভাবে লুকিয়ে 3 নম্বরে যেতে পারে। কেন বলছি তা এখন আপনাকে বোঝাতে পারবো না। 3 নম্বর স্টুডিওর সামনে এসে ভেতরে না ঢুকে প্রতুল দরজার করে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞাসা করল, বড় বড় দরজা দুটি বুঝি মালপত্র এনে গাড়ি শুদ্ধ ভেতরে নিয়ে যাবার জন্যে, আর ওই ছোট দরজাগুলো লোকজনের যাতায়াতের জন্য বুঝি? এগুলো কি চাবি তালা দেওয়া থাকে রাতে? না, দরজায় চাবি তালা দেওয়ার কোনো রীতি নেই। দিনরাত ভোর আমাদের পাহারা থাকে, চাবি তালার আর দরকার হয় না। চলুন, ভেতরে যাবেন তো? দাঁড়ান, শেখরনাথের জন্য একটু অপেক্ষা করা যাক। ওই যে উনি বোধহয় আসছেন। অদূরে দেখা গেল শেখরনাথ তার ছড়িটা ঠুকতে ঠুকতে আসছে। কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। দুপাশে লোক সরে গিয়ে তাকে পথ ছেড়ে দিচ্ছে। শেখরনাথ এসে দাঁড়াতেই প্রতুল বলল, এই যে আপনি এসেছেন, চলুন। কিন্তু ভাবছি এতগুলো দরজা কেন? নাগরমল আবার এ প্রশ্ন করতে শুনে বিস্মিত হলেও কোনো কথা বলল না। শেখরনাথ তাকে বুঝিয়ে দিল। প্রতুল শেখরনাথকে পথ ছেড়ে দিল। আপনি আগে চলুন, আপনার সেটের সঙ্গে আমি পরিচিত নই। শেখরনাথ চলল বটে, কিন্তু প্রতুল দুপা যেতে না যেতেই হোঁচট খেল। শেখরনাথ তাকে সাবধান করে বলল, ইলেকট্রিকের তারটা আছে কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেছে বলে আটকায় না। দরজার কাছে এসে শেখরনাথই আগে ভেতরে ঢুকল।
প্রতুল তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এদিক থেকে উজ্জ্বল একটা নীলাভ আলো এসে মৃতের চোখে মুখে পড়ে অত্যন্ত বীভৎস দৃশ্যের সৃষ্টি করেছে। প্রতুল আপন মনেই বলে উঠল, না, বিলাসবাবু দেখছি অত্যন্ত ভয় পেয়েই মারা গিয়েছেন। শেখরনাথ কিন্তু সে মুখ দেখে কোনোভাবেই চঞ্চল হলো না। বলল, আপনারা একটু ভুল করেন, এটা হচ্ছে আলোর খেলা। প্রতুল মৃতের দিকে তাকিয়ে বলল, তাই নাকি? দয়া করে একবার এগিয়ে এসে দেহটা পরীক্ষা করে দেখুন না। শেখরনাথ কিন্তু নড়বার কোনো লক্ষণ দেখালো না। চোখে মুখে তার আবার সেই কাঠিন্য ফুটে উঠেছিল। প্রতুল বলল, আমার ইচ্ছা যে আপনি এই ছোড়াখানা পরীক্ষা করে দেখেন শেখরবাবু। এইটাই কি আপনি রিহার্সেলে ব্যবহার করেন? চোখের দৃষ্টি তার আবার উগ্র হয়ে উঠল। আবার সেই অনিশ্চিত মুহূর্ত। তারপরে শেখরনাথ এগিয়ে এসে মৃতদেহের পাশে নতজানু হয়ে বসে পড়ল এবং ছোড়াখানা হাত দিয়ে তুলে নিতে যাবে, প্রতুল এমন সময় চিৎকার করে উঠল, এই ছোবেন না, ছোবেন না। মাফ করুন আমায়, আমি ভুলে গেছিলাম যে আঙুলের ছাপ আপনাদের দরকার। তবে এইটা ঠিক, এই ছোড়াটা আমাদের রিহার্সেল ব্যবহার করি। এমন সময় তাদের কথাবার্তায় বাধা পড়ল। পুতুলের অন্যতম সহকারী রাখালের প্রবেশ। বলল, স্যার, চারিদিক রক্তে মাখামাখি, আমাদের সব রকম ফটোই নেওয়া হয়ে গিয়েছে। পুতুল নাকরমোলের দিকে তাকিয়ে বলল, এবার আমাকে একটু ক্ষমা করতে হবে। আমি মৃতদেহটা আর সেটটা পরীক্ষা করে দেখবো একবার, তারপর করোনারের সঙ্গে কিছু আলোচনা আছে। তাকে দেখেই মোটা ডাক্তারটি বলে উঠলেন, আমরা মৃতের শেষ ফটো নিয়েছি প্রতুলবাবু। হত্যা বলে আপনার মনে হলো? মরবার পর বিশেষ নড়েছে চড়েছে? সামান্য একটু। কতক্ষণ মরেছে বলে মনে হয়? আমার হিসেব 1:30টার আগে। ঠিক সময়টা বলতে গেলে আমাকে আর একবার ভালো করে দেখতে হয়, তবে এখন দেখে যা বুঝেছি তাতে মনে হয় 1:30টার আগেই ওর মৃত্যু হয়েছে। বেশ, একটু পরেই আপনি আমাকে জানাবেন, কিন্তু মনে থাকে যেন সময়টা এর তদন্তে প্রধান সূত্র হবে। ক্যামেরা প্ল্যাটফর্মের ঠিক পাশেই দুখানা চেয়ার ছিল। মৃতদেহের পাশ থেকে একসা রক্তমাখা পায়ের দাগ সেই চেয়ার দুখানা পর্যন্ত পৌঁছে গেছে দেখে প্রতুল বিস্মিত হলো। পুরুষের জুতোর দাগ। আচ্ছা ডাক্তারবাবু, ছোট্ট একটা ক্ষত থেকে কতক্ষণ ধরে রক্ত বেরোলে তবে এই দাগগুলো হতে পারে? এর দুটো উত্তর আছে। দাগ যেই করে থাক, বিলাসবাবু মরবার সঙ্গে সঙ্গে সে রক্ত মারাতে পারে, কিন্তু আমার মতে রক্ত ততক্ষণে যথেষ্ট জমে যেত। আমারও তাই মত। কতক্ষণ লাগে? ধরুন মিনিট 15-20। ঠিক তাই। দেখছেন না, লোকটা পায়ে রক্তের দাগ লেগেছে, দেখে আবার মুছে ফেলবার চেষ্টা করেছিল, কিন্তু দাগগুলো তুলে ফেলবার কোনো চেষ্টাই করেনি। যা দেখা যায় সবই প্রমাণ নয় ডাক্তারবাবু, আমি আরো একটু কিছু চাইছি। কিরকম আঘাতে মৃত্যু হয়েছে বলে মনে হয় আপনার? হাড়ের ভেতর দিয়ে আমূল ছোড়াখানা বুকে বেঁধেছে, পায়ের সামনাসামনি থেকে নয়, ওপর থেকে। ওপর থেকে? মানে আপনি বলতে চান বিলাসবাবু মেঝেতে শুয়েছিলেন? আমি যে বলতে চাই প্রতুলবাবু, শুনলে হয়তো আপনি আমাকে পাগল ভাববেন। আমার মতে মারা যাবার আগে বিলাসবাবু ঠিক ওইভাবে ওইখানেই শুয়েছিলেন, আর আমার মনে হয় না মৃত্যুর সময় অতখানি ভয়ের ভাব ফুটে ওঠা যথেষ্ট সময় ছিল। মৃত্যুটা এমনভাবে এসেছিল যে দেখছেন না, ওর হাতে ছোড়াখানা ব্যবহার করবার সুযোগ পাননি। কোনো মেয়ে ছেলের দ্বারা এই আঘাত সম্ভব? নিশ্চয়ই। সাধারণ মেয়ের গায়ে যা শক্তি থাকে তাই যথেষ্ট। অকস্মাৎ হাঁপাতে হাঁপাতে রাখাল এসে হাজির। বলল, স্যার, নতুন ঘটনা। বিলাসবাবুর সাজঘরে একটা লোককে ধরে ফেলে এটা ছিনিয়ে নিয়েছি। আপনার কথা মতো ঘরটা দেখতে গিয়ে দেখি লোকটা এটা ছিঁড়ছে। কথা শেষে প্রতুলের হাতে একটা চিঠি দিল। চিঠিতে শিরোনাম বা তলায় স্বাক্ষর ছিল না। ছিন্ন যেটুকু অংশ পাওয়া গেছে তাতে লেখা ছিল, চিঠিগুলোর জন্য আপনার সঙ্গে দেখা করতে এসে দেখছি আমি বড় ভুল করেছি। চিঠিগুলো আমার, সেগুলো আমি চাই। আজ থেকে আমাদের মধ্যেকার সম্পর্ক সব শেষ। প্রতুল বুঝল এইখানেই অলকার এই বিয়োগান্ত নাটকে প্রবেশ। রাখালকে সে বলল, অলকা দেবীর ঘরে সন্ধান নিয়ে দেখো, এরকম আরও চিঠির কাগজ নিশ্চয়ই পাবে। দামি কাগজ, হয়তো তার নামেও ছাপা থাকবে। কাল রাতে তিনি কোথায় কি করেছেন সেটাও জানবার চেষ্টা করবে। আর অনর্থক এখানে ছুটে এসে তুমি বা হরেন কেউই আমাকে আর বিরক্ত করবে না, বুঝলে? প্রতুল অফিস ঘরে পদার্পণ করতেই
নাগরমল সাগ্রহে জিজ্ঞাসা করল, কিছু পেলেন কি? প্রতুল একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। এটা কি বায়োস্কোপের ছবি যেখানে টিকিট করলে এক নিঃশ্বাসে সব গল্পটা দেখে ফেললেন? তা বটে, তবুও কিছু আবিষ্কার করতে পারেননি? কিছু কেন, পেয়েছি অনেকই। ব্যাপারটা বেশ জটিল। আমাকে অনেক কাঠখড়ি পোড়াতে হচ্ছে। উপস্থিত আর বেশি কিছু বলতে পারবো না, মাফ করবেন। সে আমি বলছি না, কিন্তু জানেন কি, যদি তাড়াতাড়ি খুনের কিনারাটা না করতে পারেন তাহলে আমার সব নষ্ট হবে। শত্রু তো আছেই, তারপর লোকে ছিঁড়ে খাবে। কাগজওয়ালারা আমাকে সব কিছু বলবে, কোনো অ্যাক্ট্রেসও পাবো না, আর আমাকে লোটা কম্বল নিয়ে মুল্লুকে ফিরতে হবে। ঘাবড়াবেন না, খুন সব জায়গাতেই হতে পারে। আপনি বেশি হইচই করবেন না, আর আজকের দিনটার মতো আপনার অফিসটা আমাকে দয়া করে ছেড়ে দেবে। দু একজনকে কিছু কিছু জিজ্ঞেস করবার আছে আমার। বেশ তো, আমি কি বাইরে যাব? না, আপনাকে এখানে থাকতে হবে। আপনার লোকজনকে আমার চেয়েও আপনি ভালো বুঝবেন। ঠিক আছে। আমি কি আবিষ্কার করেছি এবার বোধহয় তার কিছু কিছু শুনতে চান। কাল রাত্রে 3 নম্বর স্টুডিওতে 4 জন লোক উপস্থিত ছিল। 4 জন লোক বলছেন? হয়তো শেখরবাবু, বিলাসবাবু, বিনয়, কিন্তু না, শেখরবাবু তো একাই কাজ করতেন। আপনি তাহলে বলছেন? আমি বলছি বিলাসবাবু ছাড়া আরো 4 জন। তার মধ্যে আমার মনে হয় চতুর্থটি একটি মেয়ে ছেলে। তার মানে আপনি বলছেন আরও একজন জেনানা আছে? অলকা দেবী যে কাল রাত্রে এখানে এসেছিলেন তার প্রমাণ আমরা পেয়েছি। আর দেখে যা মনে হয়। না, আপনি অলকাকে চেনেন না, চিনলেও কথা বলতেন না। চিঠিটা পাওয়া গেল বলেই আপনারা তাকে খুনি বলে ধরে নিচ্ছেন? ধরে আমরা কিছু নিচ্ছি না, তবে সন্দেহ করতে বাধ্য, কারণ সেটের ক্যানভাসের দেওয়ালে স্ত্রীলোকের রক্তমাখা আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। যদি চিঠির আঙুলের ছাপের সঙ্গে সেগুলো মিলে যায়, কিন্তু তৃতীয় একজন লোক এর ভেতরে আছে, পায়ে যার বুট জুতো ছিল। রাতে আপনার স্টুডিও পাহারা দেয় যে লোক, সে লোক কি বুট জুতো পরে? বলতে পারি না। খুনি যদি সেই হয় তাহলে স্বীকার করতে হবে বিলাসবাবুকে হত্যা করে কিছুক্ষণ সে সেটেতেই ছিল, আর না হয় চলে গিয়ে ফিরে এসেছিল। এবার চতুর্থ লোকটির কথা, হত্যার সময় সেও সেটেতেই ছিল। হয় সে নিজে করেছে, না হয় হত্যাকাণ্ড দেখেছে। কি করে জানলুম তা এখন বলবো না, তবে এক সময় ভয় পেয়ে তাকে লুকোতে হয়েছিল। পরে বিলাসবাবুর কাছে গিয়ে হেঁট হয়ে তাকে স্পর্শ করে। আঙুলে রক্ত লাগতেই ভয় পেয়ে ছুটে পালায়। দরজায় তার রক্তমাখা আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। হায় ভগবান, আমার সব লোকই কি খুনি? হ্যাঁ নাগরমল বাবু, দুনিয়ায় সব লোকই খুনি। মানুষের জীবনে এমন সময় আসে যখন আইন শৃঙ্খলার সব বাঁধন সে ছিঁড়ে ফেলে দেয়। তখন কাজে না হোক, চিন্তাতেও সে অনায়াসে অপরকে খুন করবার সকল্প করতে পারে। আমার মনে হয় প্রত্যেক মানুষই এক সময় না এক সময়ে অপরকে হত্যা করবার জন্য লোলুপ হয়ে ওঠে। এরই ফলে এমন অনেক হত্যাকারী দেখা যায় যারা মুহূর্তের এই তীব্র বাসনাটাকে দমন করতে পারে না। হয়তো তাদের জীবনে ভবিষ্যতেও কোনোদিন এ উত্তেজনা আসবে না, শুধু ক্ষণিকের দুর্বলতা। না, এ আপনার ভুল প্রতুলবাবু। আমার জীবনে কোনোদিনই এরকম দুর্বলতা আসেনি। এটা আপনার ঠিক কথা হলো না। আমি আপনার পূর্ব ইতিহাস জানি। গতদিনকার কথা মনে করুন, যখন আপনি দুর্দিনের অন্ধকারে ঘুরে বেড়াতেন, তখন মোটরে চড়ে হেসে খেলে বেড়াতো যারা, তাদের দেখে আপনার কি মনে হতো? তখন হাতের কাছে পেলেই অনায়াসে তাদের খুন করতে পারতেন। আইন কানুনের যত শক্ত শেকলে আমাদের হাত পা বেঁধে রাখুক না কেন, তবু মূলে মানুষ তার জিঘাংসাটা ছাড়তে পারেনি। রাখালের তো এতক্ষণে গঙ্গারামকে নিয়ে আসা উচিত ছিল। কথার সঙ্গে সঙ্গেই দরজায় আঘাত হলো। প্রতুল গিয়ে দরজা খুলতেই গঙ্গারামকে নিয়ে রাখাল ঘরে ঢুকলো। তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে কঠিন কণ্ঠে প্রতুল জিজ্ঞাসা করল, তোমার নাম গঙ্গারাম?
হ্যাঁ হুজুর, গঙ্গারাম তেওয়ারি। রাত্রে তুমি এই স্টুডিওয় পাহারা দাও? জি হুজুর। তোমার কাঁধে যে ঘড়িটা ঝুলছে, কাল রাত্রে পাহারা দেবার সময় ওটাই কি সঙ্গে ছিল? হ্যাঁ হুজুর, সবসময় এটা আমার সাথে থাকে। বেশ বেশ বেশ। রাখাল, ঘড়িটা নিয়ে খুলে ফেলো, ভেতর থেকে রেকর্ডটা বার করে নাও তো। রাখাল ঘড়ির জন্য হাত বাড়াতেই গঙ্গারাম চকিতের মতো দূরে সরে দাঁড়ালো। চোখে মুখে যেন আগুনের হলকা বয়ে যেতে লাগলো। তার ভাবভঙ্গি থেকে বোঝা গেল আইনের ভয় দেখিয়ে তাকে কোনো লাভ হবে না। নাগরমল বলল, গঙ্গারাম, বাবুকে তোমার ঘড়িটা দাও, আর প্রতুলবাবু যা জিজ্ঞাসা করবেন তার সঠিক উত্তর দেবে। আমার গায়ে হাত দিয়ে ঘুড়ি নেবে কেন? আর এই আদমি বা আমাকে নিচে টানিয়ে নিয়ে আসবে কেন? নাগরমল কি যেন বলতে চাচ্ছিল। প্রতুল হাত তুলতেই নিরস্ত হতে হলো তাকে। সে বুঝেছিল এই পশ্চিমাটিকে ভয় দেখিয়ে কাজ আদায় করা যাবে না, বরং চালাকির দ্বারাই উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। গলার স্বর কোমল করে তাই সে বলল, গঙ্গারাম, আমি কেন এখানে এসেছি তা জেনে তোমার কোনো লাভ হবে না, তবে তোমার দ্বারা আমাদের যদি কোনো সাহায্য হয় তাহলে আমি ভারী খুশি হব। কাল রাতে যা ঘটেছে এমন ঢের জিনিসই তুমি ইচ্ছা করলে আমায় বলতে পারো। সত্যি যে আমি আবিষ্কার করতে পারবো না তা নয়। গঙ্গারাম চুপ করে রইল। অকস্মাৎ তার মুখের দিকে তাকিয়ে প্রতুল প্রশ্ন করল, আচ্ছা গঙ্গারাম, তুমি ভূত বিশ্বাস করো? আমি করি। মাঝে মাঝে তাদের কান্নার শব্দও শুনতে পাই। আমি আপনার কান মে দানার কান্না শুনিয়েছে হুজুর। কোথায় শুনেছ বলো দেখিনি? এই স্টুডিও মে, কাল রোজ রাত মে। তাই নাকি? কিরকম শুনলে? কিরকম আসে তা বলতে পারবো না। মালুম হলো কি এক অজানা জেনে না ভয় পেয়ে চিল্লোচ্ছে। বহু ডর লাগিয়েছিল হুজুর। তখন রাত কটা বলতে পারো? 12:20-25 होएगा और क्या। रोड में घूमते আছি, 3 নম্বরের কাছে গিয়েছে। দেখি বাতি বিলকুল আধিয়ার। নয়া বাতি নিয়ে আসতে যাচ্ছি, ওই বকত দানা চিল্লোলো। তখন ঠিক কটা বলতে পারো না? 12:25 हो गए, 12:30 भी हो सकता। 12:15 का टाइम में शेखर बाबू और बिलास बाबू स्टूडियो से निकल गेलो। তোমার ঘড়িতে দেখলে বুঝি? জি হুজুর। আচ্ছা, রোদ দেবার সময় কিভাবে কোথায় যাও? गेट से सीधा जाए, 3 নম্বর স্টুডিওর পেছন দিক থেকে ফিন বাহাদুর का साथ थोड़ा बातचीत चलाए। कुछ कुछ काम भी करते হয়। कोई बाती बूथ के भूल गया, कोई पाखा बंद नहीं किया, कोई खाता कागज छड़ के चला जाता। হ্যাঁ হ্যাঁ, অনেকেই এরকম অন্যমনস্ক থাকে বটে, কোনো দিকে তারা খেয়াল রাখে না। আচ্ছা, কাল রাতে যা যা করেছিলে খুলে বলো দেখি। 8 বাজে ডিউটিতে আসি। ওই বকত बहुत पानी পড়তেছিল। बहुत रात तक शेखर बाबू 3 नंबर में अपना काम करছিলেন। তারপর अलका बीबी और विनय बाबू स्टूडियो में আসেন। বাহাদুর বলিয়েছে আমার তব बहुत গড়বড় শুরু হলো। তারপর কি শুরু হলো? सब আমি বলতে পারবো না হুজুর, বিশ্বাসও করবেন না। 11:30 रोड में घूमते आसे, अपना आंख से देख लूं एक औरत बिलास बाबू का घर को पास छुटिए। बहादुर हमको झूठा बात बोले ठट्टा कर लो, लेकिन फिर थोड़ा बाद एक काला दाना के हम अपना आंख से 3 नंबर को पास घूमते दिखिए से। তখন কি প্রায় 12টা হবে? जी हुजूर, 3 नंबर को पास आसिए। 12 बज गेलो। दर्जा का नागिज में গিয়েছে बस। काला दाना कहाँ मिलिए गेलो। हमार मालूम होलो कि वो स्टूडियो के अंदर में ढुकिए। हमें भी भीतर ढुकबो। शिखर बाबू चिल्लोते शुरू करलो। তুমি কি ঠিক বলতে পারো এই সময় শেখর বাবু আর বিলাসবাবু একসঙ্গে স্টুডিও থেকে বেরিয়ে গেলেন? अपना आंख से देखिए से बाबूजी। বেশ, তারপর আর সেই কালো মূর্তিকে দেখেছো? তুমি পাহারাদার, এসবের খোঁজ খবর নিলে না কেন? লিবো তো ভাবিয়েছিলাম হুজুর, लेकिन बहादुर के बोलते से ठट्टा कर लो। अलका मोई ছাড়া दूसरा कोई और स्टूडियो में घुसेনি। আমার বাত হেসে উড়িয়ে দিল। তাহলে বলো, সে তোমাকে খোঁজ নেবার জন্য কোনো রকম উৎসাহ তো দেয়নি, বরং বাধা দিয়েছে? জি হুজুর, আমি আমার সাথে আসতে বললুম, আমাকে জঙ্গলি বলে উড়িয়ে দিলে। আচ্ছা, শেষকালে যে মূর্তিটাকে দেখেছো সে কে বলে তোমার মনে হয়?
আধার ছিল, ভালো দেখতে পাইনি। তবে আমার মনে হচ্ছে কি ও বাহাদুরের লড়কি উল্কি। ইসিলিয়ে আগারি বাহাদুরকে যখন দানার কথা বললুম, এ তো গোসা করলো। তুমি কি তাকে বলেছো যে তার মেয়ের মতো মনে হলো? নাম করেনি, তবে বুঝিয়েছে। আচ্ছা, উল্কি আর বিলাসবাবুর সম্বন্ধে কোনো কিছু শুনেছো কখনো? কিতনা রাত আপনি আঁখ সে দুনিয়া কো দেখিয়েছে হুজুর। আমার স্টুডিওর মধ্যে এইসব কাণ্ড? বাহাদুর বাবু যখন চোটে উঠেছিলেন তখন মনে হয় বিলাসবাবুর সঙ্গে তার মেয়ের নাম শোনাটা সে পছন্দ করতো না, কি বলো? জি হুজুর, কত রোজ আমাদের বলিয়েছে বিলাস বাবুকে পাকড়াও করতে বললে সে জান নিয়ে নেবে। তাই নাকি? তুমি নিজে শুনেছো? আমি নাই হুজুর, স্টুডিওর और बहुत आदमी सुनिएছে। আচ্ছা, আর তোমায় উপস্থিত কিছু জিজ্ঞেস করার নেই, এখন যেতে পারো। গঙ্গারাম বেরিয়ে যাচ্ছিল। প্রতুল আবার প্রশ্ন করল, আচ্ছা গঙ্গারাম, তুমি যখন রোদে ঘোরো তখন বাহাদুর বাবু এমন ফটক ছেড়ে 3 নম্বরের কাছে যেতে পারে কি, যাতে তোমার নজরে পড়বে না? জি হুজুর। নাগরমল মুগ্ধ দৃষ্টিতে পুতুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি করে জানলেন প্রতুলবাবু যে গঙ্গারাম একটি মেয়ের চিৎকার শুনতে পেয়েছে? হে তো সোজা কথা নাগরমল বাবু, যে মেয়ে এত ভয় পেয়ে পালাতে গিয়ে ক্যানভাসের দেওয়ালে আর দরজায় আঙুলের ছাপ রেখে গেল, সে যে ভয় পেয়ে চিৎকার করে উঠবে এটা ভেবে নেওয়ার শক্ত কি? আচ্ছা, এমনও তো হতে পারে যে মেয়েটি কোনো রকমে নিজের আঙুল নিজেই কেটে ফেলে। শেখরবাবুর কথায় আমরা জানতে পেরেছিলাম গঙ্গারাম যখন চিল্লানোর শব্দটা শুনেছিল তখন তাদের স্টুডিওতে কেউই ছিল না। তবে কি বিলাসবাবুর খুন দেখে ওই মেয়েটি চিৎকার করতে পারে? ওদের কথা যদি সত্যি বলে বিশ্বাস করতে হয় তাহলে আপনি যেই সময় বিলাসবাবুর খুন হয়েছে বলে মনে করছেন সেই সময় তো তিনি সেখানে ছিলেন না। এইখানেই একটা গলদ থেকে গেছে সময়, সেইটাই একবার দেখতে হবে। একবার বাহাদুরের সঙ্গেও বোঝাপড়া করা দরকার, বিশেষত তার মেয়ে যখন। বড় ভালো মেয়ে, আমার একটা কমিক ছবিতে অনেক কটা ছোট ছোট পার্ট করেছে। বাহাদুরের মেয়ে? বাহাদুরও অনেক ভালো মানুষ, কিন্তু একটু একটু। প্রতুল আর নাগরমল স্টুডিও ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়ল। চেহারা দেখেই প্রতুল বুঝতে পারল এবারে তাকে ভিন্ন ধাতুর লোক নিয়ে কারবার করতে হবে। বাহাদুর পাহাড়ি বেশ লম্বা চওড়া, পেশিবহুল বলিষ্ঠ করণ, বুকখানা বিশাল, আর ছোট ছোট চোখ দুটো সদা আরক্ত। তাকে দেখেই প্রতুল বলল, আগে বোধহয় সৈন্য বিভাগে কাজ করতেন না বাহাদুর? হ্যাঁ হুজুর, অনেক দিন করেছি। আপনি কি আমার সঙ্গে? নাগরমল বলে উঠল, প্রতুলবাবু তোমাকে দু একটা কথা জিজ্ঞাসা করতে চান। উত্তরে বাহাদুর শুধু একবার বিচিত্র মুখভঙ্গি করল। প্রতুল বলল, সকালে ডিউটি সেরে তো তুমি চলে যাও রোজ, কাজে জানো না বোধহয় যে গত রাতে স্টুডিওতে একটা খুন হয়ে গিয়েছে। কে খুন হয়েছে? বিলাসবাবু। বিলাসবাবু? বিলাসবাবু তো কাল রাতে শেখরবাবুর সঙ্গে একই সময় স্টুডিও থেকে চলে যান, রাতে তো আর ফিরে আসেননি। সেটাই তো জানতে চাই আমরা। তুমি বলছো তিনি আর ফিরে আসেননি, অথচ আজ সকালে মৃতাবস্থায় তাকে 3 নম্বরে পাওয়া গিয়েছে। ফিরে তিনি এসেছিলেনই। কিন্তু আসলেও গেট দিয়ে যে সে আসেনি তা আমি জোর করে বলতে পারি। অন্য কোনো পথে দিয়ে তার আসার সম্ভাবনা আছে? কই, সেরকম কোনো পথ তো দেখছি না হুজুর। আচ্ছা, গঙ্গারামের সঙ্গে মাঝে সাঝে চাটা খেতে যাও না এমন শীতের দিনে? মাঝে সাঝে যাই না হুজুর, তবে কাল রাত্রে গিয়েছিলাম। জবর ঠান্ডা ছিল কাল, তার উপরে বৃষ্টি, একটু গরম চা না হলে আর। যখন চা খেতে গিয়েছিলে গেটে কি তখন চাবি দিয়েছিলে? গেলে চাবিটা দিয়েই যায়, তবে কাল রাতে তখনও সেটা লোক ছিল বলে বন্ধ করে নে। যদি কোনো সময় কারো যাওয়ার আসার লাগে, বড় দরজা বন্ধ করে লোক ঢোকবার জন্য ছোট দরজা খুলে রেখেছিলাম। কে কে স্টুডিওতে ছিল তখন? অলকা দেবী আর বিনয় বাবু। আর কেউ নয়? অন্য কোনো স্ত্রীলোক? হ্যাঁ, হাসপাতালের নার্স। তোমার খাতায় টোকা আছে দেখলো অলকা দেবী 1টার পর স্টুডিও থেকে যান, তারও খানিক পরে বিনয়বাবু। ঠিক বলেছেন হুজুর। তাহলে বলো যে তুমি তাদের স্টুডিও থেকে যেতে দেখোনি, তুমি বোধহয় চা খেতে গিয়েছিলে। হ্যাঁ হুজুর, দেখিনি।
পথের দিকে তুমি পিছন করে বসেছিলে, আর কেউ গেটের কাছে আসলে তোমার পিঠে কি আর একটা চোখও গজিয়ে ওঠে? এতদিন মিলিটারি কাজ করে আমি কি তা শিখিনি ভেবেছেন? যতক্ষণ চা খাচ্ছিলাম তার মধ্যে একবারও গেটের দিক থেকে আমার চোখ সরায়নি। তার মধ্যে কেউ কি গেট দিয়ে বেরোয়নি বলতে চাও? না হুজুর। কাউকে যদি গেট দিয়ে বেরোতে না দেখে থাকো, তাহলে কেউ ঢুকলো কিনা কি করে জানতে পারবে? আদত কথা হচ্ছে, সেখান থেকে ঝড় জলে তোমার নজরটা ঠিকমতো চলেনি। তাই বলতে চান তবে তাই। এ পর্যন্ত শেখরবাবুর কথাতেই আমরা পেয়েছি যে বিলাসবাবুকে তিনি বাড়ির কাছে নামিয়ে দেন। ধরো যদি সেখান থেকেই তিনি ফিরে এসে থাকেন, তাহলে স্টুডিওর ভেতরে তোমার মেয়ের সঙ্গে দেখা হয়ে থাকে। আমার মেয়েকে এই ব্যাপারে টানবার কোনো অধিকার নেই আপনার। আমি শুধু এইটুকু আপনাকে বলতে পারি, বিলাসবাবুকে বাড়ির কাছে শেখরবাবু নামিয়ে দিতে পারেন, তিনি আবার ফিরেও আসতে পারেন, কিন্তু কেন এসেছিলেন সে সম্বন্ধে আমি কিছু জানি না। আচ্ছা বাহাদুর, চা খেয়ে ফেরবার পর তুমি যদি 3 নম্বরে যেতে, তাহলে গঙ্গারাম কি সেখান থেকে তোমায় দেখতে পেত? আলোটা ঠিক করবার জন্য গঙ্গারামকে নিয়ে তক্ষুনি 3 নম্বরের দিকে যায়, আর তারপরে সে ভাড়ার ঘরের দিকে যায় একটা নতুন বাল্ব আনবার জন্য। তখন যদি আমি 3 নম্বরের দিকে যেতাম তাহলে সে নাও দেখতে পেত। আমিও তাই ভাবছিলাম। আচ্ছা, এই জুতো জোড়াই কি কাল রাতে তোমার পায়ে ছিল? না, কাল রাতে বৃষ্টি থেকে রবারের তলাওয়ালা জুতোটা পরে এসেছিল। বাহাদুর, দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিলাসবাবুর মৃতদেহের পাশে একজন রবারের জুতোওয়ালা লোক দাঁড়িয়েছিল। তার প্রমাণ আমরা পেয়েছি। সে মৃতদেহ ডিঙিয়ে গিয়েছিল, তার পায়ে রক্তমাখা অনেক ছাপও পাওয়া গিয়েছে। আপনাদের সূত্র হতে পারে, আবার কারো সাজানো হতে পারে। পারে যে তা আমি স্বীকার করছি, কিন্তু যতক্ষণ না সাজানো বলে সেটা প্রমাণিত হচ্ছে, ততক্ষণ সূত্র বলেই ধরব। কাল রাতে তুমি যে জুতো জোড়া পরেছিলে সেটা আমি একবার দেখতে চাই। নিশ্চয় দেখতে পাবেন। আচ্ছা গঙ্গারাম, যখন কাল রাতে কিসব ছায়ামূর্তি দেখেছে বলে খোঁজ নেবার জন্য তোমার কাছে সাহায্য চাই, তুমি তখন তার সঙ্গে যেতে রাজি হওনি কেন? গঙ্গারামকে আপনি চেনেন না, কিন্তু আমি ভালো করে চিনি। যে যা হোক, তার সঙ্গে যেতে তো অস্বীকার করিনি আমি, কারণ তার সঙ্গে যাওয়ার জন্য মোটে বলেনি সে আমায়। তাছাড়া তার সব পাগলামি যদি শুনতে হয়। তার দেখা একটা মূর্তিকে তুমি বিনয়বাবু বলেছিলে, আর দুজনের কথা কিছু বলোইনি। চিৎকার শোনার পর গঙ্গারাম যে মূর্তিটাকে দেখে, আমার বিশ্বাস সে তোমার মেয়ে। আমার মেয়ে কালকে স্টুডিওতে ছিল না। তুমি বোধহয় তার নামটা খাতাতে লেখোনি। আপনি কি বলতে চান? বাপ হয়ে আমি আমার মেয়েকে বিলাসবাবুর মতো লোকের সঙ্গে রাতে একলা দেখা করতে দেব, আর সেটা ঢাকবার চেষ্টা করবো আপনাদের কাছে? আমি তাকে রাতে স্টুডিওতে ঢুকতে বারণ করে দিয়েছি। খুনের তদন্ত করতে গেলে আমায় অনেক কিছুই ঘাঁটতে হবে বাহাদুর, তাতে মনে তোমার যতখানি আঘাত লাগুক না কেন। কাল রাতে তোমার মেয়ে কোথায় ছিল? জানি না। আজ সকালে যখন বাড়ি ফিরলে তখন সে কোথায় ছিল? ছোট ছোট কমিক বইতে মাঝে মাঝে সে দু একটা খুচরো পাঠ করে, তাই একটু সকাল করে স্টুডিওতে চলে এসেছিল। আমি গিয়ে দেখতে পাইনি। তোমার কি তাই বিশ্বাস? নাগরমল তাড়াতাড়ি বলে উঠল, তাহার জন্য আর কি, আমি এক্ষুনি আমার সেক্রেটারিকে ডাকিয়ে সব কিছু বন্দোবস্ত করে দিচ্ছি। তুমি খাতায় লিখেছ অলকা দেবী 1টার পর আর বিনয়বাবু আরও 15 মিনিট পর স্টুডিও থেকে যান। অত রাত অবধি ওরা স্টুডিওতে কি করছিলেন বলতে পারো? অলকা দেবী তার নতুন বইয়ের পাঠ পড়তে এসেছিলেন, বোধহয় নিজের ঘরে বসে পড়ছিলেন। আজকে তার শেষ করে দেওয়ার কথা ছিল, তবে বিনয়বাবুর তো দেরি করে যাবার কি কারণ থাকতে পারে জানি না। তিনি তার সিনারিওর খাতাখানা সেটে ফেলে গেছিলেন, তাই নিতে এসেছিলেন। শেখরবাবু সেটা কাজ করছিলেন, মাঝে মাঝে তিনি কাউকে ঢুকতে দেন না সেখানে, তার সহকারী কেউ না। তাই বিনয়বাবুকে অনেকক্ষণ পর্যন্ত বাধ্য হয়ে অপেক্ষা করতে হয়। তারপরেও কেন ছিলেন বলতে পারবো না। বেরিয়ে যাবার সময় দুজনের কারোর মধ্যে তুমি কোনো বিশেষত্ব লক্ষ্য করেছিলে? অলকা দেবী সবসময় একটু হাসি খুশি থাকেন, সকলের সঙ্গে ডেকে ডেকে কথাও বলেন। কালকে যেন কেমন একটু দমে যাওয়ার মতো ব্যাপার মনে হলো। ভালো কথাবার্তা বলেননি, তবে সেটা অতক্ষণ পর্যন্ত নিজের পার্ট পড়ে হয়েছিল কিনা বলতে পারবো না। আর বিনয়বাবু? বিনয়বাবুর কোনো তফাৎ দেখিনি হুজুর, খালি মনে হয়েছিল তিনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন,
সারাদিন শেখরবাবুর সঙ্গে কাজ করে ওরকম হওয়াটা আশ্চর্য কিছু নয়। তার সঙ্গে যে কাজ করেছে সে স্বীকার করবে। আচ্ছা বাহাদুর, অলকা দেবী যে কাল রাতে সবসময় তাঁর ঘরেই ছিলেন কি না ঠিক করে বলতে পারো? গঙ্গারাম যে তাঁকেই সিঁড়ি দিয়ে বিলাসবাবুর ঘরের দিকে ছুটে যেতে দেখেনি, সে সম্বন্ধে তোমার কি কিছু মনে হয়? এ সম্বন্ধে আমি কিছুই বলতে পারি না হুজুর। বিনয়বাবু সবসময় তাঁর অফিসেই ছিলেন কিনা বলতে পারো? না হুজুর, তা বলতে পারি না। তোমরা যখন চা খাচ্ছিলে বিলাসবাবু তখন ফিরে এসেছিলেন কিনা তাও জোর করে বলতে পারো না। পারি না। ফিরে এসে তুমি যে 3 নম্বর ঘরে যাওনি গঙ্গারামের পক্ষে তাও জোর করে বলা বোধহয় সম্ভবপর নয়। ফিরে এসে তুমি যে 3 নম্বর ঘরে যাওনি গঙ্গারামের পক্ষে তাও জোর করে বলা বোধহয় সম্ভবপর নয়। কেন তোমার মনে হয় যে সে করেনি? আমার বলা ভুল হয়েছে, আমার বিশ্বাস তা সে করবে না। 3 নম্বর থেকে যখন চিৎকারটা আসে তুমি তখন কোথায় ছিলে? এমন কোনো চিৎকারই আমি শুনিনি। এই সময় নাগরমলের সেক্রেটারি ঘরে প্রবেশ করলো। বলল উল্কি নাকি কাল বিকালে শরীর খারাপ বলে স্টুডিও থেকে চলে যায়, তারপর আজ আর মোটেই আসেনি। বাহাদুরের কথা শুনে আপনার কি মনে হলো প্রতুলবাবু? দলের মধ্যে সে সবচেয়ে মিথ্যাবাদী। তার আগে বিনয়বাবুকে আমি গোটা কয়েক কথা জিজ্ঞেস করে নিতে চাই। একটু চা পেতে পারি কি তার আগে? অবাক হবার কিছু নেই নাগরমল বাবু, এমন অনেক জিনিসই সে জানে অথচ কিছুই বলছে না। যে মুহূর্তে আমি খুনের দায়টা তার মেয়ের কাঁধে চাপাবো সেই মুহূর্তেই সে এমন একটা গন্ডগোলের সৃষ্টি করবে যে আদত দোষীকে ধরা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠবে না। হয়তো তার মেয়ে কাজ করেনি। হতে পারে, এমন কথা তো আমি কিছু বলিনি যাতে সে এই কাজ করেছে প্রমাণ হয়। মুশকিল হচ্ছে যত সাক্ষী প্রমাণ পাচ্ছি সূত্র ততই পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে সবচেয়ে গোলমালের কথা। বাহাদুর কিন্তু খুন করার মানুষ নয়। না, খুন করার নয়, মারার। তার মানে? মানে আমিও হত্যাকারী নই, তবে দরকার হলে এখনই মেরে ফেলতে পারি। ধরুন পথে একটা সাপ পড়ে আছে, এমন একদল লোক আছে যারা অম্লান মুখে পাশ কাটিয়ে চলে যাবে, আর একদল লোক আছে যারা সাপটাকে না মেরে ফেলা পর্যন্ত যেন কিছুতেই নিশ্চিন্ত হতে পারবে না। বাহাদুর যেমন চালাক তেমনি দৃঢ় প্রতিজ্ঞ। সে জানে কোথাকার জল কোথায় গড়াবে, কি করতে হবে না হবে ভেবেও রেখেছে সেই মতো। কি করতে হবে না হবে ভেবেও রেখেছে সেই মতো। আইন কানুনও ভালো মতোই জানে। যদি কিছু মনে না করেন বিনয়বাবুকে এবার তাহলে ডেকে পাঠাই। অলকা দেবী এসে পড়ার আগেই তার কাছ থেকে যা কিছু জানবার আমি জেনে নিতে চাই। ঠিক আছে। বিনয় দেখতে সুশ্রী, গভীর কালো চোখে একটা স্বচ্ছ সরলতা খেলা করতে দেখা যায়। তাকে দেখেই প্রতুল আপন মনে বলে উঠল, ইনি দেখছি যা জানেন তার অনেক কিছুই বলতে রাজি নন। প্রতুল কঠোর কণ্ঠে বিনয়কে জিজ্ঞাসা করল, আপনি বলতে চান সিনারিও খাতাখানার জন্যই আপনি সেটের দিকে যান? তাতে কি আপনার 2 ঘন্টা লেগেছিল? বিনয় শান্ত কণ্ঠে জবাব দিল, খাতা নেবার পর কি করেছি না করেছি সেটা আমার ব্যক্তিগত কথা। ভুল কথা। আশা করি হাজতে 1 রাত্রির কাটালেই আপনার বুদ্ধির বন্ধ চোখটা খুলে যাবে। আমার বিরুদ্ধে আশা করি আপনি এখনই এমন কোনো প্রমাণ পাননি যাতে এখনই আমাকে গ্রেফতার করতে পারেন। আপনাকে ঢের আগেই গ্রেফতার করা হয়েছে, রাখাল সেটা করেছে। কথা হচ্ছে আপনার কাছ থেকে আমরা এখনো এমন কোনো প্রমাণ পাইনি যাতে আপনাকে ছেড়ে দিতে পারি। বুঝলুম, তো মুখে যা বলছেন কাজে তো তার অপমান করতে হবে। হবে বই কি। শেখরবাবু আর বিলাসবাবু স্টুডিও থেকে চলে যাওয়ার পর অলকা দেবী কোথায় ছিলেন? বিনয় চুপ। আচ্ছা, ওটার উত্তর না দিলেও এটার উত্তর আশা করি দিতে কোনো আপত্তি হবে না। শেখরবাবু চলে যাওয়ার পর যে স্ত্রীলোকটির সঙ্গে কথাবার্তা হয়েছিল আপনার, কে সে? কোনো স্ত্রীলোকের সঙ্গে আমি কথা কইনি। কিন্তু আমি একজন স্ত্রীলোকের রক্তমাখা আঙুলের ছাপ সেটের ক্যানভাসের দেওয়ালে পেয়েছি। বিনয় যেন শিউরে উঠল। প্রতুল বুঝল এরকম প্রশ্নের জন্য লোকটি মোটেই প্রস্তুত ছিল না। ওই আঙুলের ছাপগুলো আর অলকা দেবীর লেখা চিঠির ছাপ যেটা আপনি অমন সযত্নে খেয়ে ফেলে বাঁচতে চেয়েছিলেন, ওই দুটো মেলালেই বুঝতে পারবো আঙুলের ছাপটা কার। বাহাদুরের লেখা খাতা মতো দেখা যায় অলকা দেবী ছাড়া আর কোনো স্ত্রীলোকই কাল রাতে স্টুডিওতে আসেনি। কাজেই
বিনয়ের মনে হলো একটা প্রবল ঘূর্ণাবধ যেন ক্রমাগত তাকে তলের দিকে টানছে। নিজেকে আর সে কোনো মতে স্থির রাখতে পারছে না। চোখ মুখ তার আরও শুষ্ক হয়ে উঠল। প্রতুল কিন্তু এই সুযোগ ছাড়ল না। সেটা আমাদের অজানা নেই। চিঠিতে তিনি হত্যাটা স্বীকার করা ছাড়া আর বড় বেশি কিছু বাকি রাখেননি। চিঠিটা পড়েছেন বোধ হয়, সময় পাননি? খালি তলায় তার নামের স্বাক্ষর দেখেই ছো মেরে সরিয়ে ফেলবার স্বাদ জাগলো। পড়লে হয়তো আপনি জানতে পারতেন। দয়া করে থামুন আপনি। আমি সব স্বীকার করছি, আমিই করেছি এই কাজ। প্রতুলের মুখে একটা বিচিত্র হাসি দেখা গেল। নাগরমল তার দিকে তাকিয়ে বলল, তুমি এ কাজ করেছো বিনয়বাবু? কেন করলে এরকম কাজ? বিলাসবাবু 1 নম্বর বদমাস ছিল, তার জন্য তুমি এরকম কাজ করলে? ব্যস্ত হবেন না নাগরমল বাবু, যা হয়ে গেছে তার তো আর কোনো চারা নেই। বিনয়বাবু, হাতে আপনার হাত করা কেন? ঘরের সকলে চমকে ফিরে তাকিয়ে দেখল দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বিবর্ণ মুখে অলকা। দীর্ঘপল্লব চোখের পাতে গভীর আতঙ্কের ছায়া। রাঙা ঠোঁট দুটো মৃদু মৃদু কাঁপছে। নাগরমল উঠে গিয়ে তার একখানা হাত ধরে বলল, ঘাবড়িও না। আপনাকে ব্যস্ত হতে হবে না নাগরমল বাবু, আমি ঠিক আছি। শুধু আদত ব্যাপারটা আমি জানতে চাই বিনয়বাবু। স্টুডিওয় ঢোকবার মুখেই আমি শুনেছি যে বিলাসবাবু খুন হয়েছেন। প্রতুল সংযত কণ্ঠে বলল, উনি স্বীকার করেছেন যে এই কাজ ওরই। বিদ্যুৎ বেগে অলকা তার দিকে ঘুরে দাঁড়ালো। ঝড়ের মতো এক নিঃশ্বাসে বলে চলল, উনি স্বীকার করেছেন? আপনি না গোয়েন্দা, বাজারে না আপনার প্রশংসা ধরে না? আপনি ওর কথা বিশ্বাস করে স্বচ্ছন্দে ওর হাতে হাত করা লাগিয়ে দিলেন? বাহ, আমাদের দেশ বলেই তাই, অন্য কোনো দেশ হলে? আমি জানি অন্য দেশে পাকা গোয়েন্দার অভাব নেই, কিন্তু কি করব? নিজে স্বীকার করলে অন্য কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত এই ব্যবস্থা করতে বাধ্য আমরা। বাধ্য আপনারা? জিজ্ঞেস করি, নিজের মুখের দুটো বাজে কথা ছাড়া আর কি প্রমাণ করতে পেরেছেন আপনারা? একটা প্রমাণ হলো, বিলাসবাবুর ঘরে ঢুকে ইনি আমার লেখা একখানা চিঠি তাড়াতাড়ি সরিয়ে ফেলবার চেষ্টা করেছিলেন। আর সেটা অবলম্বন করে আপনারা একে ভাবতে বাধ্য করেছেন যে এ কাজ আমারই। কাজে উনি স্বীকার করেছেন অপরাধটা নিজের কাঁধে তুলে নিয়ে। জিজ্ঞেস করি, এমন ব্যাপার কি এর আগে কেউ কোনোদিনও করেনি? আপনারা বিশ্বাস করলেন এ কথা? বিনয়বাবু, দোহায় আপনার আমার জন্য মিথ্যে কথা বলবেন না। পরের জন্য নিজের সর্বনাশ টেনে আনবেন না। সত্যি ঘটনাটা এদের খুলে বলুন। অলকা, কি একটা বলতে গিয়েও বিনয় আবার স্তব্ধ হয়ে গেল। কি বলবে সে? বলবার কি বা আছে তার? সত্যি ঘটনা প্রাণান্তেও সে প্রকাশ করতে পারবে না। অলকা স্থির দৃষ্টিতে প্রতুলের মুখের দিকে দৃঢ় কণ্ঠে তাকিয়ে থাকল। তারপর বলল, বেশ, সত্যি কথা তাহলে আমিই বলছি। বীরেশবাবুর সঙ্গে দেখা করতে কাল রাতে আমি স্টুডিওতে ইচ্ছে করে এসেছিলাম প্রতুলবাবু, কারণ তার কাছে আমার লেখা কতগুলো চিঠি ছিল। অলকা, অলকা, দুহাই তোমার, থামো থামো। না, থামবো না আমি। উনি যা বলছেন সব আমাকে বাঁচাবার জন্যে। ওসব শুনে আপনার তদন্তের কোনো সাহায্য হবে না। আপনার যা জিজ্ঞেস করবার আছে স্বচ্ছন্দে আমাকে করুন। আমার অপরাধের প্রমাণ পাওয়ার চেষ্টা করুন। সেটা আমি কাল রাতে গিয়েছিলাম। আমার আঙুলের ছাপও ক্যানভাসের দেওয়ালে পাবেন। এটা আপনার মস্ত বড় প্রমাণ। সেটা আমি বুঝি। আপনার পায়ে কি কাল রাতে রবারের জুতো ছিল? হ্যাঁ, ছিল। প্রতুল উঠে গিয়ে নাগরমলের টেবিলের উপর থেকে একখানা কাগজ তুলে নিল। খুলতেই দেখা গেল ভেতরে লাল কাদার ছাপ। বলল, পা থেকে জুতোটা আপনার খুলে ফেলুন বিনয়বাবু। না না, দোহাই আপনার বিনয়বাবু। প্রতুল বিনয়ের জুতোটা পা থেকে খুলে নিয়ে একটা ছুরি দিয়ে গোড়ালি থেকে কতকটা ধুলো বার করে নিল। পাশে কাদার সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখতে দেখতে বলল, ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করলেই বোঝা যাবে। আপনি নিশ্চয় অনেকক্ষণ ধরে বিলাসবাবুর মৃতদেহের পাশে দাঁড়িয়েছিলেন, যার ফলে রক্তটা বেশ করে আপনার জুতোর গোড়ালির গর্তে প্রবেশ করেছে। মেঝেতেও বেশ স্পষ্ট ছাপ পাওয়া যায়। অলকা ক্রন্দনে লুটিয়ে পড়ল একটা চেয়ারের ওপর। নাগরমল হতবুদ্ধির মতো বিনয়ের দিকে তাকিয়ে বসে রইল শুধু। প্রতুল বলল, এর পরেও আপনার স্বীকার করার মতো আর কিছু আছে বিনয়বাবু? না, আর কিছু নেই। আপনারা সকলে কি পাগল হয়েছেন? রাখাল একটু আগেই ঘরে ঢুকেছিল। ঘরের দৃশ্যটা যে উপভোগের সে বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না।
রাখালের কাছ থেকে যা জানা গেল তা একটা এইরকম। শেখরবাবু ঠিক সময় বাড়িতে ফিরে তার সঙ্গে দু একটা কথা বলেন, তারপর নিজের ঘরে গিয়ে আলো জ্বেলে বই পড়েন। দৃষ্টিটা তার ঘুরে ফিরে ঘন ঘন বিনয়ের ওপর পড়ছিল। প্রতুল মৃদু হেসে বলল যে উনি সবই স্বীকার করেছেন। রাখাল তার দিকে এমনভাবে তাকালো যেন এত সহজে স্বীকার করে সে মোটেই সুখী হতে পারেনি। বিনয় রাখালকে মারতে গেল এবং রাখাল প্রায় এক ঝটকায় পিছনে চলে এলো। বিনয়ের দুই চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোতে লাগলো। ক্রুদ্ধকণ্ঠে সে প্রতুলকে বলল, কি আপনাদের বললো কাকে কান নিয়ে গেছে, আর হস্যি দিগ্গে জ্ঞান হারিয়ে অমনি চললেন আপনাদের কাকের পেছন পেছন। খুনি আসামি পাকড়াবার চমৎকার ব্যবস্থা বটে, জানেন আমি স্বীকার করবই, তা করেওছি। তাই বলে এরকম একটা ফেউকে পেছন ছেড়ে দেওয়ার কোনো অধিকারই নেই আপনাদের। হাত করা খুলে দিতে বলুন, যদি যেতেই হয় ভদ্রলোকের মতো যাব, এরকম জানোয়ারের সঙ্গে যাবার কোনো অভিরুচিই নেই আমার। রাখাল, বাইরে গিয়ে হরেনকে পাঠিয়ে দাও। রাখালের দ্বিতীয় কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। হরেন আসতেই প্রতুল বলল, হরেন, বিনয়বাবুকে নিয়ে যাও হাজতে। তোমার কড়া নজর রাখার দরকার নেই, পালাবার কোনো চেষ্টাই উনি করবেন না। হরেন মাথা দুলিয়ে তাকে নিয়ে চলে গেল। সম্বিত হারার মতো অলকা কতক্ষণ চেয়ারেই পড়ে রইল। হঠাৎ অকস্মাৎ সচেতন হয়ে সে প্রতুলের দিকে ফিরে বলল, উনি করেননি, তবু ওর ভাগ্যেই এই লাঞ্ছনা জুটল। ভেবেছেন এর কি কোনো প্রতিফল নেই? তার চেয়ে ঢের বেশি শান্তি ভগবানের কাছে তোলা আছে আপনাদের জন্য। আপনি একটু ভুল করছেন। ভগবানের হাত থেকে পাওনা শাস্তি নিতে কোনোদিনই আমার কোনো আপত্তি নেই, কিন্তু এ হত্যা রহস্যের এখনো আমি কিছুই জানি না। নাগরমল একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। বেচারা, কিন্তু বিনয় স্বীকার করার সঙ্গে সঙ্গে সব যদি মিটে যায় তাহলে আমার জানটা বাঁচে। কিন্তু ছোকরাটা বড় ভালো ছিল। অনেক রাত। গঙ্গারাম স্টুডিওর পেছন দিকে রোদে গেছে। চারিদিকে সতর্ক দৃষ্টি হানতে হানতে বাহাদুর ছোট হাসপাতাল বাড়িটার সামনে এসে দাঁড়ালো এবং বদ্ধদরজায় কড়া নাড়ার সঙ্গে সঙ্গে সেটা খুলে গেল, কারণ নার্স লতিকা তারই প্রতীক্ষা করছিল। বাহাদুর আর কোনো কথা না বলে পাশের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। বিছানার উপর রোগমলিন মুখে উল্কি পড়েছিল। চোখে তখন তার জলের রেখা, কিন্তু কোনো জ্ঞান ছিল না। বাহাদুর স্তব্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়েই রইল। মা মরা এই মেয়েটি আজ নতুন করে তার বুকে বেদনা জাগালো। কত যত্নে, কত আদরেই নাই ছোট্ট মেয়েটিকে সে আজ এত বড় করে তুলেছে। তার চোখেও জল চলে এলো। চেয়ারের উপর একখানা শাড়ি পড়েছিল। বাহাদুরের দৃষ্টি সেই দিকে পড়তেই সন্দিগ্ধের মতো সে গিয়ে কাপড়খানা তুলে নিল। না, তার সন্দেহ মিথ্যে নয়। রক্ত, শুষ্ক রক্ত জমাট বেঁধে উঠেছে। তাড়াতাড়ি কাপড়টা ভাঁজ করে সেটা সে তার মোটা কোটের আড়ালে লুকিয়ে ফেলল। করোনার তদন্ত নিয়ে সংবাদগুলোর মাতামাতির সীমা রইল না। সংবাদপত্রখানা হাতে নিয়ে প্রতুল হাসতে লাগলো। হরেন কি একটা সংবাদ নিয়ে একটু আগেই ঘরে ঢুকেছিল। বলল, ওদের আর দোষ কি বলুন, আমরাই ঘাবড়ে যাচ্ছি খুনের হিসাব করতে করতে। আপনার কি মনে হয়? প্রতুলের চোখ দুটো ছিল খবরের কাগজের পাতার ওপর। তেমনিভাবেই বলল, আমার মনে হয় সব কটাই মিথ্যেবাদী। হরেন চোখ দুটো বড় বড় করে তার মুখের দিকে চেয়েই রইল। তিনজনের মধ্যে অলকা দেবীর স্বীকারোক্তির গল্পটাই সবচেয়ে বিশ্বাসযোগ্য, কিন্তু চোখ যাদের আছে তারা দুবার এটা পড়লে বুঝতে পারবে গলত কোথায়। কেন স্যার? বিয়ে হলে কথাটা আমার বুঝতে পারবে। পৃথিবীতে এমন মেয়ে কম দেখা যায় যারা জন্ম অভিনেত্রী নয়। তার উপরে অলকা দেবী তো পেশাদার। নাগরমলের মতো পাকা ব্যবসায়ী। কি বলতে চাও? না বুঝেই ওর পেছনে মাসে মাসে অতগুলো করে টাকা ঢালছেন। যাক, তুমি শেখরবাবুর ওখানে কদ্দূর কি করে এলে বলো। তিনি যা বলছেন সবই সত্যি স্যার। রাসবিহারীর অ্যাভিনিউ মোড়ে তিনি একবার থেমেছিলেন না? আমি খবর নিয়েছি সেটা মিথ্যে নয়। মোড়ের কাছেই একটা চেনা দোকানদারের কাছ থেকে এক কৌটো সিগারেট কেনেন। দোকানদার শপথ করে বলতে পারে? হ্যাঁ স্যার, বিলাসবাবুকেও সে দেখেছে। তিনি এক কৌটো সিগারেট চান। দোকানদার তার ছোকরা চাকরকে পাঠিয়ে দেয়। ছেলেটা গিয়ে পেছনের সিটে সিগারেটটা রেখে দিলে
তিনি তার নামে লিখে রাখতে বলেন। অলকা দেবীর কথা যে মিথ্যে তা আশা করি বুঝতে পেরেছ। চিৎকার শোনার কোনো কথাই তিনি উল্লেখ করেননি, সেটার মধ্যে ধস্তাধস্তির কোনো চিহ্নই আমরা পাইনি। অথচ তিনি বললেন বিলাসবাবুর সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়েছিল। তিনি বলেছেন বিলাসবাবু একটু পরেই ফিরে আসেন, অথচ বাহাদুর বলে আসেননি তিনি। অথচ খুন যখন হয়েছেন তখন এসেছিলেন, তাতে আর কোনো ভুল নেই। কিন্তু কি করে এসেছিলেন সেইটে জানতে পারার সঙ্গে সঙ্গেই হত্যা রহস্যের কিনারা হয়ে যাবে আমাদের। তারপর ধরো বিনয়বাবুর কথা, তার খুন করার উদ্দেশ্য অবশ্য একটা খুঁজে পাওয়া যায়, কিন্তু অলকা দেবীকে বাঁচাবার চেষ্টাটাও তুমি বাদ দিতে পারো না। দেখতে নিরীহ প্রকৃতির লোক হলেও সত্যিকারের কাদা যে তিনি নন, সেদিন রাখাল ইচ্ছে করে উস্কে দিতেই আমি তা আবিষ্কার করেছি। তাছাড়া ভাববার ক্ষমতাও তাঁর তীক্ষ্ণ। তাই তো, বড় গোলমেলে ব্যাপার দেখছি। আপনি তো একে একে সবাইকেই বাদ দিচ্ছেন। রইল তো এক বাহাদুর, সেও কি? তার সম্বন্ধে একটা কথা বলতে পারি আমি, যে সে একটা কিছু গোপন করতে চায়, অথচ সেটার হদিশ পাই প্রথম আমার কথাবার্তাতেই। আমি ইচ্ছা করি সেটা তার কাঁধে চাপিয়েছিল। খুব নিকট একজনকে সে বাঁচাতে চায়, নিজের মেয়ে ছাড়া আর কে হবে? নইলে দুজনের স্বীকারোক্তির পর আবার তার স্বীকারোক্তির কোনো মানেই হয় না। আপনি তো সকলের কথাই উড়িয়ে দিচ্ছেন স্যার, কিন্তু একজন তো কাজ করেছে। হ্যাঁ, তা করেছে বই কি, যদি ছোড়াখানা বিলাসবাবু নিজেই না নিজের বুকে বসিয়ে থাকে। আচ্ছা, তোমার ওই সিগারেটের দোকানদার কটার সময় শেখরবাবু আর বিলাসবাবুকে দেখেছে বললে? সে বলল 12:30 নাগাদ। আচ্ছা, অলকা দেবী, বিনয়বাবু এদের হাতে দস্তানা ছিল কিনা জেনেছো? ছিল স্যার। প্রতুল আর কোনো কথা না বলে গভীর দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে বসে রইল। পরদিন ওপরওয়ালার সঙ্গে প্রতুলের কথা হচ্ছিল। তিনি প্রশ্ন করলেন, স্টুডিওর খুনটা কতদূর কি হলো মিস্টার লাহিড়ী? এখনো পাকাপাকি অবশ্য কিছু হয়নি, তবে অনেকটা। দেখবেন আবার হালিপুরে সেই কেসটার মতো না হয়। এই খুনটা হচ্ছে ঠিক এই চুরুটের মতোই দামি, তৃপ্তিপ্রদ, অথচ বেশ একটু কড়া। হত্যাটা যেই করুক তার রহস্য জানাটা বেশ তীক্ষ্ণ, তা অস্বীকার করা চলে না। হঠাৎ দেখলে মনে হয় বুঝি কোনো ছেলে মানুষের কাণ্ড, চারিদিকে সূত্রের ছড়াছড়ি, কিন্তু সবগুলো মিলে এমন একটা জট পাকিয়ে তুলেছে যে মনে হয় এর নিরাকরণ কোনো দিনই সম্ভব নয়। কাজেই বাধ্য হয়ে আমায় আদত ব্যাপারটা ছেড়ে দিয়ে বাইরের জিনিস নিয়ে মাথা ঘামাতে হচ্ছে। দেরি যতদিনই হোক, রহস্যের কিনারা আপনাকে করতেই হবে। নইলে বুঝেছেন তো লোকের কাছে অবস্থাটা আমাদের কি হয়ে দাঁড়াবে। আপনার যা সাহায্যের দরকার আমাকে জানাবেন, আমি যেমন করেই হোক তার ব্যবস্থা করে দেব। এইটা পড়ে দেখলে আমার বক্তব্যটা বুঝতে পারবেন। প্রতুল তার হাত থেকে কাগজখানা নিয়ে পড়ল। হত্যাকারী কি এতই দুর্ধর্ষ? সে কি চিরদিন আইনের কবল থেকে অব্যাহতি পেয়ে নির্বিবাদে ঘুরে বেড়াবে? পুলিশ এবং স্টুডিওর কর্তৃপক্ষ কি নাকে তেল দিয়ে সারা জীবন ঘুমিয়েই থাকবে? কমিশনার মৃদু হেসে বললেন, শুনতে নিশ্চয়ই মিষ্টি লাগে না? তা হয়তো লাগে না, কিন্তু অপরকে বলতে যত মিষ্টি লাগে, কাজের সময় নিজের হাতে কলমে করতে হলে আবার ঠিক ততটা মিষ্টি লাগে না। বাহাদুরের মেয়ের কোনো খোঁজ খবর পেলেন? হ্যাঁ, কাল রাতে লুকিয়ে লুকিয়ে বাহাদুরকে হাসপাতালের দিকে যেতে দেখে রাখাল তার অনুসরণ করে। একটু বাদেই তার কাছ থেকে পাকা খবর আশা করছি। আচ্ছা, রাখাল ফিরলে আমার কাছে নিয়ে আসবেন, আমিও শুনবো। একটু পরেই রাখাল এসে হাজির। চোখে মুখে একটা গর্বের ছাপ। খামের উপর লেখা ছিল শ্রীমতী উল্কি রানা। রাখাল বলল, এতেই মনে হয় অনেক কাজ হবে স্যার। তা হবে বটে, তবে এটা আরো অন্তত 24 ঘন্টা আগে পাওয়া উচিত ছিল। তুমি উল্কির সন্ধান কোথায় পেলে? সে বড় মজার কথা স্যার। উল্কি এতদিন বরাবর স্টুডিওর হাসপাতালেই ছিল। দিনের খাতাখানা হাটকাতে দেখি উল্কির আসাটা খাতায় লেখা আছে, কিন্তু যাওয়াটা নেই। তবে স্যার বাহাদুরের এতে কোনো কারসাজি নেই। সে দিনে থাকে না কি না, কাজে রাতে তাকে যেতে দেখিনি বলে। তার কাছ থেকে কি জানতে পেরেছো আগে তাই বলো। সে বেচারা নির্দোষ স্যার। আপনারা যা মনে করেছেন মোটেই তা নয়। একেবারে ছেলে মানুষ স্যার, তার ওপর আবার ভয়ানক অসুখ। কমিশনার ধমক দিয়ে উঠলেন।
আমরা কি মনে করি না করি সেই নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। অসুখ তার কোনো দুশ্চিন্তার জন্য হতে পারে, যা জেনেছো সেটুকুই বলে যাও। না স্যার, তাই বলছি। সকালেতে গেলুম, নার্স বেটি স্যার শক্ত ঝানু, ঢুকতে কিছুতেই দেবে না। শেষকালে আমাদের চিহ্নতা দেখি একরকম জোর করেই ঢুকলুম। চোখের তার দৃষ্টি, বাবারে, পিঠটা মনে হলো যেন আমার চিরবির করছে। আহা, উল্কি বেচারা জানে না যে তার বাবা খুনের কথা স্বীকার করেছে। আমাকে দেখেই তো ভয় বিছানার মধ্যে যেন সেধিয়ে গেল। এমন কাঁপছিল স্যার, যখন খামখানা তার হাতে দিলুম, খামখানা খুলেই দেখলো ভিতরে কিছুই নেই। তখন এমন করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো, পাছে আমাদের উদ্দেশ্যটা ধরে ফেলে, আঙুলের চাপটা নষ্ট হয়ে যায়। তাই তাড়াতাড়ি খামখানা তার হাত থেকে টেনে নিয়ে নিলাম। চোখ মুখ তার কাগজের মতো সাদা হয়ে গেল। বললো, কেন এসব করছেন? কি আর বলি, বললুম, তোমার আঙুলের ছাপটা দরকার আমাদের। হয় নেই কিছু, বলতে যাচ্ছিলুম, কিন্তু তাড়াতাড়ি সে বালিশের ওপর ভর দিয়ে উঠে বসলো। আঙুলের ছাপ? হা ভগবান! তারপর বলে যাও রাখাল। মুখটা তার আরো সাদা হয়ে গেল, আরো। অসম্ভব! বারবার সে সাদাই হয়ে উঠতে থাকলো। না স্যার, তারপরে সে কাঁদতে লাগলো। সারা গাটা তার থরথর করে কাঁপতে লাগলো। আপনি স্যার দেখেছেন কিনা জানি না, ঠিক যেন কালীঘাটের বলি দেওয়ার জন্য নিয়ে আসা পাঠা। আমি স্যার অনেক সান্ত্বনা দিতে লাগলাম যাতে একটু সুস্থির হয়ে মুখ খুলতে পারে। তোমার সান্ত্বনা না দিলেও ক্ষতি ছিল না। এখন আদৌ তো ব্যাপারটা বলে গেল। কি আর করি বলুন স্যার? যাই হোক, অনেকক্ষণ বাদে সে থামলো। তারপর বলল, কি বললো স্যার? সেইটাই তো তোমার কাছ থেকে এতক্ষণ ধরে শুনতে চাইছি। বিছানা চাদরটা চোখের ওপর চাপা দিয়ে সে কাঁদতে কাঁদতে বলে উঠল, হায় ভগবান, কেন যে পুরুষ যাত্রাকে সৃষ্টি করেছিলে। শুনে নিশ্চয়ই তোমার রাগ হলো। না স্যার, তার কথা শুনেছে আমি স্যার বেশ বুঝতে পারলাম বিলাসবাবুকে সে খুব ভালোবাসত। যাক, তারপর ওর বাপের কথাটা আস্তে আস্তে শোনালাম। বলে কি হবে, আমি জোর করে বলতে পারি স্যার, বাবার স্বীকার করার কথা সে কিছুই জানে না। আমি বেশ ভালোভাবে তার দিকে চেয়েছিলাম, দেখলুম শুনিস না আকাশ থেকে বলল। আরো সাদা হয়ে গেল না? বলবার সময় কোথায় পেল স্যার, তখনই রাক্ষসীর মতো নার্স বেরিয়ে ছুটে এলো। আমাকে এই মারে তো এই মারে, উল্কি নাড়িটারে টিপে আমার মুখের দিকে এসে হাত পানের চিৎকার করে বলল, দেখো, পুলিশ টুলিশ বুঝি না, যদি এর ভালো মন্দ কিছু হয় দুনিয়ার রাজা এসেও তোমায় বাঁচাতে পারবে না। ঘর থেকে আমাকে জোর করে একরকম তাড়িয়ে দিলে, বললে আর যদি কিছু জানবার থাকে তাহলে উল্কি একটু সুস্থ না হওয়া পর্যন্ত বাইরে অপেক্ষা করতে হবে। কী অসুখ হয়েছে তা জানি না স্যার, তবে নার্স বললে এরপর যদি উল্কি আর উত্তেজিত হয় কোনো কারণে, তাহলে শেষ পর্যন্ত তার মারা পর্যন্ত দিতে পারে। কি হয়েছে তা জানতে পারলে না? না স্যার, অসুখ হয়েছে তার, এটা যেমন সত্যি তেমনই সে যে নির্দোষী সেটাও তেমনই সত্যি। আমি হল ঘরে বসে বসে শুনতে পেলাম, ছোট মেয়ের মতোই বাপের জন্য ডুকরে ডুকরে কাঁদছে সে। দু একটা কথা তার বুঝতে পারলুম, ওরা বাবাকে ফাঁসি দেবে, বাবাকে মেরে ফেলবে। কেন মরতে আমি এই কাজ করতে গেলুম? এই কথাগুলোই বলেছে সে? কিন্তু তাই বলে ওরকম মেয়ে খুন করতেই পারে না স্যার, ভারী ভালো মেয়ে স্যার। খুব হয়েছে, এখন যাও এখান থেকে। ঘর থেকে বেরিয়ে গিয়ে রাখাল হাঁপ ছেড়ে বাঁচল। কমিশনার বললেন, তা স্বীকারোক্তি নেওয়ার দরকার নেই, যথেষ্ট হয়েছে। এখন দরকার আমাদের প্রমাণ। আপনি বরং স্টুডিওতে গিয়ে মাল মশলার ব্যবস্থা করুন। হাসপাতালের জন্য যদি পাহারার দরকার হয়, অন্য যত লোক বা টাকা লাগে আমি ব্যবস্থা করব। মনে রাখবেন, আপনার উপরে আমি সম্পূর্ণ নির্ভর করছি। বাহাদুরকে সন্দেহের অব্যাহতিতে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে প্রতুল পরের দিন স্টুডিওর পেছনে এসে দাঁড়ালো। স্থানটা নির্জন। আগের দিন বোধহয় শহরের কোনো পথে দৃশ্য তোলা হয়ে থাকবে। কৃত্রিম বড় বড় বাড়ি, গ্যাস পোস্ট ইত্যাদি অনেকটা জায়গায় জুড়ে ছিল। তারই ভেতর দিয়ে প্রতুল একলা ঘুরতে লাগলো। হঠাৎ তার নজরে পড়ল দেওয়ালের সামনে ঈষৎ হলদে একটা কাপড়। সেটা যে কারোর জামা থেকে ছিঁড়ে ওখানে আটকে গেছে তাতে কোনো ভুল নেই। চারিদিকে তাকিয়ে নিয়ে প্রতুল কাপড়ের টুকরোটা পকেটে ভরে নিল। হত্যাকাণ্ডের অনেকটাই এখন তার কাছে পরিষ্কার হয়ে এলো। চিন্তাটা সরল পথে চালিত করবার চেষ্টায় সে আপন মনেই কতক্ষণ ঘুরে বেড়ালো। 3 নম্বর স্টুডিওতে ঢোকবার সময় রাখাল আর কৌতূহল দমন করতে পারল না।
একগাল হেসে বলল, এরা সব আপনাকেও হার মানিয়েছে স্যার। ওই যে ঠকঠকে বুড়োটা দেখছেন না, ওর দাড়িগুলো গজাতে কতদিন সময় লেগেছে বলুন তো? প্রতুল তাকিয়ে দেখল অনতি দূরে একটি সেটের মাঝে বসে বৃদ্ধবেশী একজন লোক হরদম কাশছে। লোকটার রূপসজ্জার বাস্তবিকই প্রশংসা করতেই হয়। সে হেসে বলল, তা অন্তত ঘন্টা খানেক তো বটেই। 2 ঘন্টা স্যার। আমি জিজ্ঞেস করলুম, বয়স কত হবে বলে আপনার মনে হয়? এদিকে 97 বলে মনে হলেও মোটমাট 27-এর বেশি নয়। কি করে জানলেন স্যার? আমি জিজ্ঞেস করেছি, ঠিক 27। প্রপার্টি বয়টা বোধহয় আজ থেকে আবার কাজ শুরু করেছে। তুমি তাকে একবার আমার কাছে পাঠিয়ে দিও। ভেতরে অর্ধ অন্ধকার, মাথার উপর শুধু অনুজ্জ্বল আলো জ্বলছিল একটা। তাতে সেটের সব জায়গা থেকে অন্ধকারটা দূরীভূত হয়নি, বরং স্থানে স্থানে আরও যেন জমাট বেঁধে উঠেছে। শেখরের চেয়ারটা এগিয়ে দিয়ে প্রতুল অলসভাবে বসে পড়ল। চোখ দুটো একসময় মুদেও এলো। হঠাৎ দেখলে মনে হয় সে ঘুমিয়ে পড়েছে। প্রপার্টি বয়কে নিয়ে রাখাল প্রবেশ করতেই প্রতুল সচকিত হয়ে উঠে বসে জিজ্ঞাসা করল, আমি শুনলাম শেখরবাবু নাকি সেদিন তোমার মারধর করেছিলেন। তুমি চুপ করে গেলে কেন? তোমাকে মারবার কোনো অধিকার নেই তার। হাঙ্গামা করে চাকরিটা শুধু শুধু খুইয়ে কি লাভ হুজুর? এ লাইনের চাকরি আমার খুব ভালো লাগে। একবার বদনাম নিয়ে গেলে আর কোথাও চাকরি জোগাড় করা বেশ শক্ত। তাছাড়া আমরা জানি সবসময় ওর মাথা ঠিক থাকে না। মেজাজ বিগড়েলে কি থেকে যে কি করেন তার আর কোনো ঠিক নেই। তার কি সত্যি মাথা ঠিক নেই বলতে চাও? এই কথা তো সকলেই জানে হুজুর। তাছাড়া একটু পরেই তিনি 10 টাকার বকশিস দেন আমাকে। তারপর আবার মিথ্যে দেওয়ার পেছনে দৌড়দৌড়ি করে কি লাভ? বছর শেখরবাবুর সঙ্গে কাজ করেছো তুমি? আগে তা বছর 2 হবে বই কি। এর আগে তিনি কোনোদিনও তোমার গায়ে হাত তুলেছেন? না, তখনও না। সাধারণত লোকের সঙ্গে কীরকম ব্যবহার করেন তিনি? না, মারধর করেন না বটে, তবে ঝাঁকানি টাকানি দেন। আচ্ছা, এবার সেটের চারদিকটা একবার তাকিয়ে দেখো তো। খুনের আগের দিন যেমন সাজিয়ে রেখেছিলে ঠিক তেমনই আছে কিনা। উল্টানো চেয়ার মুখ ছিল এই দিকে, তাছাড়া আর বিশেষ কিছুই। ছোড়াগুলো? শেখরবাবুই বলেন ওগুলোকে সেটে রেখে দিতে, রাত্রিরে রিহার্সাল দেবেন বলে। তাহলে ওর কিছু নিজে থেকে আনবার দরকার হয়নি? হলেই বা পাবেন কি করে? বাক্সে তো চাবি দেওয়া থাকে, আর চাবি মাত্র 2টো। তার একটা ডিরেক্টরের কাছে থাকে না? কি দরকার থাকার? থাকে আমার কাছে একটা, আর থাকে ব্রজনাথ বাবুর কাছে। বেশ, একটু আগেই তুমি আমাকে বললে যে ক্যামেরাম্যান শিবেনবাবু বিলাসবাবুর মূর্তি থেকে ডামিটার ডিজলভ করেন সবচেয়ে শেষে। শেখরবাবু তখন উপস্থিত ছিলেন? না, ওরকম টুকরো কাজের সময় শেখরবাবু প্রায়ই থাকেন না। শিবেনবাবুর মেজাজটাও আবার অনেকটা শেখরবাবুরই মতো। ছবি টবি গুনতে পারছে ভুল হয়ে যায়, সেই জন্য কাজের সময় একলা থাকতেই তিনি পছন্দ করেন। ডিজলভের সময় ক্যামেরা হাতে ঘুরিয়েছিলেন না মোটরে? তা তো বলতে পারবো না। তার আগে আমাকে সেট থেকে বার করে দিয়েছিলেন। তিনি আবার ডিরেক্টরকেও পোছেন না, বলেন ডিরেক্টরের আবার কেরামতি কি? কেরামতি তো ক্যামেরার। তোমার প্রপার্টি বাক্সটা একবার দেখবো, চলো। যদি জিনিসপত্র যা ব্যবহার হয়েছে তা দেখতে চান তাহলে এখানেই পাবেন। কারণ প্রপার্টি ঘরটা অনেক দূরে বলে দরকারি জিনিসপত্রগুলো এখানে স্টুডিওর ভেতরে একটা ছোট কাঠের ঘরে রাখা হয়। আচ্ছা, খড়ির দাগগুলো কেন বলতে পারো? পারি। বিলাসবাবু যে জায়গায় পড়বেন ঠিক সেই জায়গাতেই দাগ দিয়ে ডামিকে শোয়ানো হবে, যাতে ডিজলভ করবার সময় কোনো গন্ডগোল না হয়। ছোট একটা কাঠের দরজা খুলে ছোকরাটি ডাকল, ভেতরে আসুন। প্রতুল ভেতরে পদার্পণ করেই দেখল একটা কাঠের বাক্সের উপর বিলাসের নকল মূর্তিটা শোয়ানো রয়েছে। মুখ তেমনই অকথ্য যন্ত্রণার অভিব্যক্তি। হঠাৎ দেখলে আসল নকল চেনা যায় না। ঝুঁকে পড়ে প্রতুল কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিটা ডামির উপর আপাদমস্তক বুলিয়ে নিল। একটা জিনিসও তার দৃষ্টি এড়ালো না। ডামি রঙে যে বেশভূষা, তার কোথাও কোনো ছেঁড়া বা কাঁটা নেই। জিজ্ঞাসা করল,
আচ্ছা, দামিটার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? না। এখান থেকে সরানো হয়েছিল কিনা ঠিক করে দেখে বলো। না স্যার, নাড়ানো হয়নি। আমি এখানে শুয়ে দেওয়ার সময় মাথার পরচুলোটা একটু সরে যায়, দেখুন ঠিক তেমনই আছে। আর কোনো জিনিস কেউ ছুঁয়েছে বলে মনে হচ্ছে? না স্যার, কেউ না। আর ছবেই বা কে আমি ছাড়া? আর একটা চাবি তো ব্রিজনাথ বাবুর কাছেই থাকে, তিনি না দিলে কারোর পাবারও উপায় নেই। সংবাদপত্রে উল্কির যেই ফটোটা ছেপেছিল ঘরে বসে বসে রাখাল সেইটিই দেখছিল। এমন সময় প্রতুল ঘরে ঢুকে পড়ে। রাখাল থতমত খেয়ে উঠে দাঁড়ালো। উল্কির সঙ্গে দেখা করার কি হলো? নার্স ব্রিটিশের বড় ঝামেলা বাঁধাচ্ছে, বলে ডাক্তারের হুকুম নইলে উল্কির সঙ্গে কেউ দেখা করতে পারবে না। এই অবস্থায় উত্তেজনা যদি কোনো রকম হয় তাহলে বাঁচানো একেবারেই অসম্ভব। নার্সের কাছ থেকে কিছু জানতে পারার সম্ভাবনা আছে? ও বেটি একেবারে জানো, তার উপর আবার উল্কির বন্ধু। আর কিছু খবর আছে? নার্স বেটি তো মহাখাপ্পা, বলে বিলাসবাবুকে ভালোবাসাটা কি এমন মহাপরাধ, ওদের পয়সা আছে তাই সবাই সরে গিয়ে তাল ফেললো বেচারা উল্কির ওপর। মনে হচ্ছে সে রাতে উল্কি কি করেছে না করেছে নার্স তা জানে। এই সময় ফোনটা বেজে উঠল। কথাবার্তা বলে ফিরে এসে প্রতুল বলল, বিলাসবাবু মারা যাওয়ার আগে শেখরবাবু যে ছবিগুলো তোলেন সেগুলো দেখবে নাকি? রাখাল লাফিয়ে উঠে দাঁড়ালো। অন্ধকার ঘরের মাঝে প্রতুলের মনে হলো আরও কেউ যেন ঘরের মধ্যে প্রবেশ করেছে। মুখ ফিরিয়ে দেখল স্টুডিওরই একজন কর্মচারী কাগজ ও পেন্সিল হাতে তাদের পাশে এসে বসল। কিন্তু বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করল বিশালবাবু ক্যামেরাম্যান শিবেনকর। নাগরমল পরিচয় করিয়ে দিতেই শিবেন প্রাণখোলা হাসি হেসে বলল, বাইরের পেশা আলাদা হলেও মিস্টার লাহিড়ী ভেতরের কথা প্রায় একই। দুজনেই যায় তীক্ষ্ণ আর সূক্ষ্ম দৃষ্টি। প্রতুল উত্তরে শুধু একটু হাসল। নাগরমলকে বলল, আপনারা সব তৈরি? তাহলে আমি যেখানে হাত তুলব সেখানেই আপনি থামতে বলবেন। ঘরটা ঘোর অন্ধকার হয়ে গেল। রাখাল গভীর অস্বস্তি ভরে নড়ে চড়ে বসে প্রতুলের কানে কানে বলল, কাটা কেমন কেমন করছে স্যার, এই অন্ধকারের মধ্যে বসে মরা মানুষের ছবি দেখা। প্রজেকশন ঘর থেকে অস্ফুট একটা শব্দের সঙ্গে সঙ্গেই আলোকরশ্মি একটা সাদা পর্দার গায়ে গিয়ে পড়ল। চোখের সামনে ফুটে উঠল ৩ নম্বর স্টুডিওর মাঝে পরিচিত সেই সেটটা। একখানা ঘরের দৃশ্য। নায়িকা বেশি অলকা আগের থেকেই ঘরে ছিল। দেখা গেল বিলাস ঢুকছে। অলকা তার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টাও করছে। যদিও এটা ছবি, তবুও প্রতুলের মনে হলো এর মধ্যে সত্যের আমেজও আছে। বিলাসকে অলকা সত্যিকারেরই ঘৃণা করে। হঠাৎ দেখা গেল অলকা একখানা ছোড়া তুলে নিয়েছে। চোখের পাতে জ্বলে উঠল তার প্রতিশোধ গ্রহণের অতগ্র দীপ্তি একটা। প্রতুল ভেবে পেল না এটা অভিনয় হচ্ছে না বাস্তব ঘটনা। অকস্মাৎ একসময় তার মুখ থেকে বেরিয়ে এলো, আপনাদের ছবিতে অলকা দেবী যে বিলাসবাবুকে ছোড়া মারছে তা তো জানতুম না। নাগরমলের চোখটা পর্দার ওপরেই ছিল। সেইভাবে থেকেই সে জবাব দিল, অলকা দেবী ছোড়া খেলতে জানেন বলেই ওটা আমরা লাগিয়ে দিয়েছি। বিলাসের মৃত্যু দৃশ্য এসে গেল। নায়ক এই সময় ঘরের মধ্যে প্রবেশ করে প্রেমাস্পন্দনাকে দুর্বৃত্তের হাতে বিপন্ন দেখে ছোড়াখানা তার হাত থেকে কেড়ে নিল। তারপর আমলে বসিয়ে দিল বিলাসের বুকে। যন্ত্রণায় বিলাসের সর্বাঙ্গ আকুঞ্চিত হয়ে উঠল। মুখে ফুটে উঠল অকথ্য যন্ত্রণার ছবি, ঠিক যেমন মৃত বিলাসের মুখে দেখা গিয়েছিল। ছবি শেষ হয়ে গেল। একজন সহকারীর হাতে স্লেটে লেখা রয়েছে, কাট ও ফুল, সিন নম্বর 216, টেক নম্বর 5। তারপরেই ঘরে আলো জ্বলে উঠল। প্রতুল প্রশ্ন করল, এই শেষ? শিবেন মাথা নেড়ে প্রোডাকশন ঘরে চলে গেল। একটু পরে পর্দায় আবার ফুটে উঠল বিলাসের মাটিতে লুণ্ঠিত দেহটা। একটুখানি ক্লোজ আপ। তারপরেই বিলাসের শত্রু ঘরের মধ্যে প্রবেশ করে ছোড়াখানা বারংবার তার বুকে বিদ্ধ করতে লাগলো। প্রতুল হেসে বলল, আপনাদের ছবি নেওয়ার প্রশংসা করতে হয়, কোনটা আসল বিলাস আর কোনটা নকল বিলাস বোঝা মুশকিল। শিবেনবাবু, মিনিট 10 পরে আপনি একবার আমার সঙ্গে দেখা করবেন।
বাইরে আসতেই রাখালের বাক্যস্রোতকে আর ধরে রাখা গেল না। বলল, না, এ স্যার ষড়যন্ত্রের ফল। সবাই মিলে ছবি নেওয়ার জন্য বেচারাকে খুন করে এখন ঢাকার চেষ্টা করছে। নাগরমল বাবু শুদ্ধের ভেতরে আছেন। তোমার কি এই মত রাখাল? হ্যাঁ স্যার, এর আর ভুল হতে পারে না। হয়তো ওই লোকটা বিলাসবাবুর শত্রু ছবিতে যে সেরেছে সেই খুন। খুন তখন হয়নি, সাবধান। তোমার সন্দেহের কথা নিয়ে যেন কোনো হইচই করো না। এরপর ক্যামেরাম্যান শিবেনের কাছ থেকে যা জবাব পাওয়া গেল তা একটা এইরকম। ক্যামেরা এখানে বসিয়ে যাওয়ার পর আর কেউ নাড়ায়নি। মৃত্যু দৃশ্যটা শেখরবাবু আবার নেবেন বলে ফোকাসটা ঠিক করে ওই জায়গাতেই রেখে চলে যায় সে। তবে যাওয়ার আগে সহকারী নতুন ফিল্ম ভর্তি করে গিয়েছিল, কিন্তু এখনও সেটা নেই। কেন নেই সেটা সে জানে না, হয়তো সেটা তারই ভুল। প্রতুল শিবেনবাবুর কাছ থেকে ম্যাগাজিন খোলার কৌশলটা শিখে নিল। সুদীর্ঘদিন প্রবাসের পর ডক্টর অমলকৃষ্ণ সবেমাত্র কলকাতায় ফিরে এসেছেন। বাইরের ঘরে বসে সন্ধ্যাবেলায় তিনি কয়েকটা প্রয়োজনীয় নতুন সংগ্রহ নিয়ে গবেষণা করছেন। এই সময় প্রতুল সোজা ঢুকে ক্যামেরাটা টেবিলের ওপর রাখল। অমল সাদরে করমর্দন করে জিজ্ঞাসা করল, পেশাদারিভাবে এসেছেন না বন্ধুভাবে? ওটা কি? থেকে মনে হচ্ছে ব্যাপারটা কিছু খোরাকের সন্ধান পাওয়া যাবে। আপনার মতো ভোজন বিলাসীদের কাছ থেকে খোরাক মিলবে সেই আশাতেই তো আমি এসেছি। দরজাটা বন্ধ করে দিয়ে অমল বললেন, বলুন এবার। প্রতুল বিলাসের হত্যাকাণ্ডটা খুলে বলল। তারপর জিজ্ঞাসা করল, এই যন্ত্রটার ভেতর থেকে আঙুলের ছাপগুলো পাওয়া কি সম্ভব হবে? কতগুলো আগুনের চাপ আছে বলে মনে হয়? ধোয়া মোছার পরে আমার মনে হয়, অবশ্য নিছক আমার ধারণা, 2জন লোক ছুঁয়েছে এটা, হয়তো 3জন। অবশ্য খুনের হাতে যদি দস্তানা পরা থাকে তাহলে নিরুপায়। তবে একটু আশা। দস্তানা তো আজকাল আটকায় না প্রতুল বাবু। দস্তানার তলায় যেটুকু ফাঁক থাকে আজকাল সেটুকুই যথেষ্ট। আর এই নিয়ে গবেষণা করতে গিয়েছিলাম আমি। পরীক্ষার ফলটা জানতে পারবো কখন? ফোন করে জানাবো, দেরি বেশি হবে না। বাড়িতে আসতেই ডক্টর অমল দত্তের ফোন। প্রতুল তার বক্তব্যটা শুনে নিয়ে বলল, ফোনে এসব কথাবার্তা না হওয়াই ভালো। বাড়ি থেকে বেরিয়ে প্রতুল ফিল্ম বিক্রি করে যারা এমন একটি বৈদেশিক অফিসে এলো। তাদের কাছ থেকে জানতে ছিল এরই মধ্যে কেউ ফিল্ম বেচেছে বা কিনেছে কিনা। কোম্পানির ম্যানেজার জানিয়ে দিল যে কেউ কেনেও নি, আবার কেউ বেচেও নি। তবে একটি কোম্পানি আছে। তাদের ঠিকানাটা নিয়ে প্রতুল চলে এলো। স্টুডিও থেকে এসে প্রতুল সোজা হাসপাতালে গিয়ে উঠল। ডাক্তারের আদেশ নিয়ে দেখা করলো উল্কির সঙ্গে। জিজ্ঞাসা করলো, আলো নেভাবার পর তুমি লুকিয়ে লুকিয়ে বিলাসবাবুর সঙ্গে দেখা করতে গেছিলে? উল্কি মাথা নেড়ে হ্যাঁ জানালো। কিন্তু দেখা না পেয়ে অপেক্ষা করতে লাগলে, ভেবেছিলে নিজের ঘরে তিনি পোশাক ছাড়তে গিয়েছেন। উল্কি এবারেও মাথা নাড়ল। তারপর বিলাসবাবু ফিরে আসেন, কিন্তু তোমার সঙ্গে দেখা হবার আগেই আর একজন তাকে অনুসরণ করতে থাকে, পাছে তোমায় দেখতে পায়। তাই তুমি উল্টোনো বড় চেয়ারটার আড়ালে লুকিয়েছিলে। উল্কি মাথা নেড়ে জানালো হ্যাঁ। তারপরেই তুমি দেখলে বিলাসবাবু খুন হলেন। উল্কি বারবার বলতে লাগলো সে খুন হতে দেখেনি। পকেট থেকে একখানা তোয়ালে বার করে প্রতুল বলল, হাতের রক্তটা তুমি এখানে এসে ধুয়ে ফেলবার চেষ্টা করো, কিন্তু তার আগে তোয়ালেতে হাত মুছেছিলে। তোমার নার্সের উচিত ছিল এখানা পুড়িয়ে ফেলা। উল্কির চোখে জল এসে গেল। তোমার বাবাকে তুমি খুন করতে দেখেছো? এরপর উল্কি যা বলল তা একটা এইরকম। সে তার বাবাকে খুন করতে দেখেনি, তবে সে বুঝতে পেরেছে এটি তার বাবারই কাজ, কারণ তিনি জীবনে কখনোই মিথ্যা কথা বলেনি। হয়তোবা তার বাবাও মনে করতে পারে যে এই কাজটি করেছে উল্কি। উল্কি শুধু বিলাসবাবুর সঙ্গে একটা কথা বলতে গিয়েছিল। উল্কির বাবা তার সঙ্গে দেখা করতে বা কথা বলতে বারণ করে দিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে দেখা না করে উল্কির কোনো উপায় ছিল না। ইচ্ছে না থাকলেও তার সঙ্গে বিয়ে না হলে উল্কি একটু সময়ের জন্য থেমে গেল। তারপর আবার বলল, আমি তার জন্য দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ পায়ের শব্দ শুনলাম, দেখি বিনয়বাবু। এদিক ওদিক খুঁজতে খুঁজতে চেয়ারের ওপর থেকে খাতাখানা নিয়ে চলে গেলেন। তারপরে গেটের দিক থেকে মনে হলো কে যেন আসছে। বাবা মনে করে লুকোনোর জন্য অন্ধকার সেটের পেছনের দিকে ছুটলাম। এখানে দেখতে পেলে বাবার আমাকে আস্ত রাখতেন না। অন্ধকারের মধ্যে কিছু যেন পা বেঁধে হুমড়ি খেয়ে পড়লাম, আর দেখলাম বিলাসবাবু মরে পড়ে রয়েছেন।
এবং সেখান থেকেই বোধহয় রক্তটা লেগে গিয়েছিল। আমার প্রথমে মনে হয়েছিল বিলাসবাবু বেঁচেই আছেন, তাই আমি তার মুখে চোখে হাত দিয়ে পরীক্ষা করছিলাম। বিনয়বাবু ছাড়া সেটে আর কেউই যায়নি, অথচ আমি জোর দিয়ে বলতেও পারি যে বিনয়বাবু খুনও করেননি। এবং সবশেষে আমি চিৎকার করে উঠলাম। প্রতুল আর কোনো কথা না বলে অন্যমনস্কের মতো বিদায় নিল। মোটরখানা রাসবিহারী অ্যাভিনিউয়ের মোড়ে থামিয়ে প্রতুল সিগারেটের দোকানটায় গিয়ে বলল, বিলাসবাবুর খুনের কথাটা নিশ্চয়ই আপনারা কাগজে পড়েছেন। সেদিন রাতে শেখরবাবুর সঙ্গে মোটরে করে বিলাসবাবুও কি এসেছিলেন? দোকানদার বলল, হ্যাঁ, শেখরবাবু সিগারেট নিলেন, তারপর গাড়ি ছাড়বার সময় বিলাসবাবু সিগারেট চাইতে আমার বয় ছুটতে ছুটতে গিয়ে তাকে 1 কৌটো সিগারেট দিয়ে এসেছিল। আরও 2-1 জায়গায় গিয়ে খবর নিয়ে প্রতুল জানতে পারল যে শেখরনাথ মিথ্যে কথা বলেনি। বিলাসকে সকলেই তারা সে রাত্রে শেখরের সঙ্গে দেখেছে। স্টুডিওতে ফিরে এসে প্রতুল শুনল নাগরমল কোথায় যেন বেরিয়েছে। তার অফিস ঘরে বসে কতকগুলো পুরনো কাগজ উল্টে পাল্টে দেখতে লাগলো। হঠাৎ এক জায়গায় এসে তার দৃষ্টিটা আটকে গেল। আগ্রহের সঙ্গে সে সামান্য ঝুঁকে বইটা পড়তে লাগলো। সমস্ত ইউরোপ ও আমেরিকাতে ঘুরে বেরিয়েছেন, স্টেজে অভিনয় করেন, বছর 10 হলো চিত্রজগতে যোগ দেন। প্রতুলের চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছে। শ্বাস প্রশ্বাসও তার সঘন হয়ে উঠল, পড়েই চলল। সামাজিক আবহাওয়া কোনোদিনই তার ভালো লাগে না। প্রতুল নিজের মনে মনেই বলল, পেয়েছি, এতক্ষণে আমার আর কোনো সন্দেহ রইল না। ঠিক এই সময় নাগরমল ঘরে এসে ঢুকল, বলে উঠল, কি হয়েছে প্রতুলবাবু? আপনার খুনি আবিষ্কৃত হয়েছে। কি করতে হবে বলছি, কিন্তু তার জন্য হয়তো আপনার মোটামুটি কিছু খরচ হতে পারে। আমার ব্যবসা তো মাটি হতে বসেছে। এত লাখ টাকা জলে ঢেলে দিলাম, আর 2-10 হাজারে কি আসে যাবে? বেশ, তাহলে কি করতে হবে বলি, শুনুন। দরজাটা বন্ধ করে দিয়ে প্রতুল নাগরমলকে বোঝাতে লাগলো। আনন্দে নাগরমল আর একটু হলে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছিল। এমন সময় দরজায় কড়াঘাত হলো। প্রতুল দরজা খুলতেই দেখা গেল বাইরে দাঁড়িয়ে রয়েছে শেখরনাথ। শেখরনাথও তাদের কথায় রাজি হলো। আবার সেই ঝড় জলের রাত্রি, যেন সেই দিনকারই পুনঃসূচনা। স্টুডিওর ভেতরেও প্রতুলের আদেশ মতো সেই দিনকার অভিনয়ের আয়োজন করা হয়েছিল। ফটকে বাহাদুর আর গঙ্গারামের সেই সুখ দুঃখের কথা, জল্পনা কল্পনা। তারই মধ্যে জল কাদা ছিটোতে ছিটোতে একখানা মোটর স্টুডিওর ভেতর থেকে গেটের কাছে এসে থামতে বাহাদুর এগিয়ে এসে দরজাটা খুলে দিল। যে প্রাণীটি চালাচ্ছিল সে বলে উঠল, চললাম বাহাদুর। তারপর পাশের লোকটি বলেছিল, এত দুর্যোগের রাত্রে তোমাদের অনেকখানি কষ্ট দিলাম। গাড়িটা ধীরে ধীরে বেরিয়ে গেল। গঙ্গারামের দাঁতে দাঁত ঠেকে যেতে লাগলো। ভাঙা ভাঙা গলায় সে বলল, রাম 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 রাম, দেখলে বাহাদুর, বিলাসবাবু ভূত হইয়াছে। আমি কাল স্টুডিওর কাম ছেড়ে দেবো। বাহাদুর আর কোনো জবাব না দিয়ে তার খাতায় লিখল, শেখরবাবু আর বিলাসবাবু 12:15 সময় স্টুডিও থেকে চলে যান। গঙ্গারাম রাতের পাহাড়া সেরে ভাবতে লাগলো কখন সে নাগরমলকে ধরে কাজের ইস্তফা দেবে। নাগরমল তখন প্রতুলের সঙ্গে তার অফিস করে বসেছিল, একথা কেউই জানত না। প্রতুলের হাত দুটো চেপে ধরে আনন্দচপল কণ্ঠে সে বলেছিল, আপনার বাহাদুরি আছে প্রতুলবাবু। যেমন আপনার মেকআপ করার ক্ষমতা, বিশুবাবুরও তেমন গলা নকল করবার ক্ষমতা। কেউ বুঝতেই পারল না। উত্তরে প্রতুল শুধু একটু হাসল। পরদিন খুব সকালে প্রতুল স্টুডিওতে এসে হাজির, তার হাতে 4 চৌকো বাক্স। নাগরমল জিজ্ঞাসা করল, ওটা কি? পরে বলবো। আপনার আর সবাই তৈরি আছে? হ্যাঁ, পেছনের ঘরে চাবি দেওয়া। বেশ, এটা কতক্ষণের মধ্যে ডেভেলপ হবে? প্রিন্ট করা হতে পারে বলুন তো? বড় জোর 2-3 ঘন্টা। কিন্তু যাকে তাকে দিয়ে এটা করাতে পারি না। আপনার ল্যাবরেটরি ইনচার্জ যে, সে আর আমি থাকবো সে ঘরে। আর একটা কথা, বিকেলের দিকে এসব লোককে আপনি প্রজেকশন ঘরে হাজির থাকতে বলবেন। আমার অনুচর রাখাল আর হরেনকে যেন কেউ কোনো কাজে বাধা না দেয়। আর অপারেটরকে বলে দেবেন কোনো রকম শব্দ যেন সে না করে বা কোনো লোককে ঘরে ঢুকতে না দেয়। তাহলে তাকেই খুন করব আমি। তারপর আপনি হরেনকে নিয়ে গিয়ে পেছনের ঘর থেকে সেটা বার করে নিয়ে আসবেন। কথা শেষে একটা নামের তালিকা সে নাগরমলের হাতে দিল।
অন্ধকার প্রজেকশন ঘর। যেসব লোক এসে জমেছিল তাদের অনেকেই জানে না যে তাদের কেন ডাকা হয়েছে। বিনয় এসেছিল শুষ্ক মুখে, তার পাশেই অলকা, চোখে মুখে তার রক্ত ছিল না। গম্ভীর বাহাদুর, আর তার পাশে ভিতর গঙ্গারাম দাঁড়িয়েছিল। প্রতুলের পাশে বসেছিল শেখরনাথ আর ক্যামেরাম্যান শিবেন। ছায়া জগতের রূপালী পর্দার সঙ্গে আপনাদের সবারই পরিচয় ভালো মতোই আছে। তারই সাহায্যে আমি আপনাদের আজ দেখাবো কি করে বিলাসবাবু হত হলেন। আপনাদের সিনারিও আরম্ভ হলো 3 নম্বর সেট থেকে, বিলাসবাবুর মৃত্যু দৃশ্যের পর। আমার বন্ধু বিশু পার্ট করেছে শেখরবাবু, আর বিলাসবাবুর পার্ট যিনি করেছেন তার সঙ্গে সাক্ষাৎভাবে আপনাদের কোনো সম্বন্ধ নেই বলেই পরিচয়টা তাঁর দিলাম না। নাগরমল বাবু, সব যদি প্রস্তুত থাকে তাহলে এবার আপনি আরম্ভ করতে পারেন। ছবি আরম্ভ হলো। 3 নম্বর সেট। বিলাস মেঝের ওপর পড়ে আছে, চোখে মুখে তার অকথ্য যন্ত্রণার ছাপ। তার দেহের উপর ঝুঁকে আছে শেখরনাথ, চোখে মুখে গভীর বিরক্তির চিহ্ন। টাইটেল ফুটে উঠল। দীর্ঘদিন পরিশ্রমের পরেও শেখরনাথ হতাশ হলেন। হাতের ছোড়াটা ফেলে দিয়ে শেখরনাথ ঘরের চারিদিকে পায়চারি করে বেড়াতে লাগলো। বিলাসকে উঠতে বলে নিজে একবার তার জায়গায় শুয়ে পড়ে অভিনয় করে দেখিয়ে দিল। তারপর আবার বিলাসের পালা। বিলাস আগের জায়গাতেই শুয়ে পড়ে শেখরনাথ ক্যামেরাম্যানের কাছে গিয়ে ম্যাগাজিনের বাক্সটা বদলে দিল। ফিল্মটা পড়ানো হতেই বিলাসকে আদেশ দিল অভিনয় করতে। আবার বিলাসের মুখে ফুটে উঠল সেই যন্ত্রণাকাতর ছবি। প্রসারিত হাত দুটো কুঞ্চিত হয়ে উঠল। শেখরনাথ কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্যামেরা ঘোরাবার মোটরটা চালিয়ে দিল। বিলাসের কাছে এসে আদেশ দিল মুখের অভিব্যক্তিটা আরও সুস্পষ্ট করার জন্য। সঙ্গে সঙ্গে নিজেও ঝুঁকে পড়ল তার ওপর। ছোড়াখানা তার বুকের উপর বসিয়ে ধীরে ধীরে চাপ দিতে লাগলো। তীক্ষ্ণমুখ অস্ত্রখানা গভীরভাবে প্রেরিত হয়ে গেল বিলাসের বুকের মাঝে। তবুও হতভাগ্য অভিনেতার কোনো নিষ্কৃতি নেই। তখনও পরিচালকের মুখে তাকিয়ে রয়েছে তাকে সন্তুষ্ট করবার জন্য। ঘরের সকলের সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। হৃৎপিণ্ডের গতি দেখে মনে হলো বুঝি তখনই স্তব্ধ হয়ে যাবে। নিঃশ্বাস নিতে মনে হলো যেন তাদের কষ্ট হচ্ছে। বিলাসের ক্লোজ আপ। বুকের উপর উদ্যত ছোড়াখানা সবেকে তার বুকের মাঝে প্রেথিত হয়ে গেল। সাদা দস্তানা পরা হাত একখানা বিদ্যুৎ বেগে শূন্যে উঠল। প্রতুল চিৎকার করে বলল, এইবার বিলাসের মৃত্যু দৃশ্য সৎকার বিলাসী যা অভিনয় করেছে। বিশ্বাস যার উপর করেছিল তার কাছ থেকে এই আঘাত পেয়ে বিলাসের চোখে মুখে ফুটে উঠল এক অসহায় কাতরতা। ভীতকরুণ দৃষ্টিতে সে তাকিয়ে রইল শেখরনাথের মুখের দিকে। ছোড়াখানা খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে সে একবার উঠে বসার ব্যর্থ চেষ্টা করল, কিন্তু পারল না। আবার লুটিয়ে পড়ল মাটিতে। উল্কি চিৎকার করে উঠল, বন্ধ করুন প্রতুলবাবু, এইসব আর দেখা যায় না। ছবি বন্ধ হলো। আলো জ্বালবার আগেই শেখরনাথ দস্তানার ভেতর থেকে কি একটা বার করে ক্ষিপ্র হাতে মুখে ফেলে দিল। তার যে দিন ঘনিয়ে এসেছে সেটা বুঝতে তার আর বাকি নেই। প্রতুল বলল, নড়বার চেষ্টা করবেন না শেখরবাবু। ঘরে আসার সঙ্গে সঙ্গে আপনার উপর কড়া নজর রাখা হয়েছে। কেউ একজন আলোটা জ্বেলে দাও। উঠবার চেষ্টা করবেন না। মাতালের মতো টলতে টলতে শেখরনাথ উঠে দাঁড়াবার চেষ্টা করলো। হো হো করে হেসে উঠে শেখরনাথ বলল, আমাকে আর ভয় দেখিয়ে কি লাভ? ছোট ছোট খেলতে গিয়ে বুড়ি কখন ছুতে হয় আমি তা জানি। আপনাদের অনেকের ধারণা আমি পাগল, হয়তো তাই সফলতার কোনো দাম আমি জীবনে দিইনি। তবু ব্যর্থতার বেদনা বুকে বড় বাজে। শেখরবাবু আত্মহত্যা করে আইনের হাত এড়িয়েছেন। তাঁর অপরাধের যথার্থ প্রমাণ তো আপনারা পেলেন। নাগরমল জিজ্ঞাসা করল, কিন্তু ওই ক্লোজ আপের ছবিটা আপনি পেলেন কোথায়? আমরা তো ওটা তুলিনি। না, ওটা শেখরবাবু নিজেই তোলেন। বিলাসবাবুর আসল মৃত্যু দৃশ্য অবশ্য আপনাদের জন্য নয়, ওর নিজের জন্যে। ক্যামেরায় ওর হাতের ছাপও পেয়েছি। খুঁজতে খুঁজতে ওই ফিল্মের টুকরোটা ওর ঘর থেকে আবিষ্কার করি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে শেখরবাবু বহু গুপ্ত সভার সদস্য। তাদেরই একটাতে তিনি এই ফিল্মটা পাঠাবার মতলবে ছিলেন। মৃত্যুর পরে মানুষের আত্মার কি হয় এইসব সভার সভ্যরা তারই গবেষণা করেন। গঙ্গারাম বলল, কিন্তু আমি তো ভাবনা আঁকছে বিলাসবাবুকে যেতে দেখিয়েছে।
সেটা ডামি। শেখরবাবু তাকে বিলাসের পোশাক পরিয়ে নিয়েছিলেন, তবে কথাটা বিলাসের গলায় অনুকরণ করে তিনিই বলেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।